ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। ঢাকা এফএম 90.4 আপনি টিউন করে আছেন আর অঙ্গন কিন্তু চলে এসেছি ভালোবাসার বাংলাদেশ নিয়ে। ঢাকা এফএম এর একদম ডেইলি প্রোগ্রাম, যেটা ডেইলি প্রোগ্রাম অ্যাজ ইন এভরি থার্সডেতে অঙ্গন চলে আসে ভালোবাসার বাংলাদেশ নিয়ে ঢাকা এফএম 90.4 এ, যেখানে আপনার ভালোবাসার গল্পটি আমরা সবাই মিলে শুনি এবং রাত 11টায় শার্প 11টায় হচ্ছে ভালোবাসার বাংলাদেশ স্টার্ট হয়ে যায়। সো আপনি কোথায় আছেন, কি অবস্থা আছেন, কেমন আছেন, হোয়াটস ইউর আপডেট? রমাদানের প্রথম রোজার মধ্যে এটা প্রথম ভালোবাসার বাংলাদেশ। তো অবশ্যই মাহে রমজানের অনেক 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 বেশি শুভেচ্ছা দিয়ে আজকে প্রোগ্রামটা শুরু করতে চাচ্ছি। আমরা যাচ্ছি বিশ্বজিৎকে নিয়ে তার জীবনের কথা শুনতে। বিশ্বজিৎ, শুনি তোমার জীবনের কথা। আমি ছোটবেলায় অনেক দুষ্ট ছিলাম। সেই শৈশব আমার এখনো স্পষ্ট মনে আছে। যবে থেকে মনে আছে আমি এখন বুঝতে পারি যে আসলে আমি অনেক দুষ্ট ছিলাম। মায়ের কথা শুনতাম না। ওকে, বিশ্ব বলছিলে যে দুষ্টু ছিলে, তখন বুঝুনি, পরে বুঝছো যে দুষ্টু ছিল। এখন যখন মনে পড়ে আমার সেই দুষ্টুমিগুলা, আসলে আমি বুঝতে পারছি যে অনেক দুষ্টু ছিলাম। আমি ঠিকমতো স্কুলে যেতাম না, পড়াশোনার প্রতি আমার মনোযোগ ছিল না। আচ্ছা, তুমি যে ছেলেটিকে ভালোবাসো বলছো বা শ্রদ্ধা করো বলতেছো, সেই ছেলেটি দুষ্টুমির সবচেয়ে কম দুষ্টুমির একটা উদাহরণ দিচ্ছি। তখন আমি 3-4 পড়ি। মুররা চিনো কিনা জানি না, ওই যে গরুর বা কোনো পশু পাখি ঝিল্লি দিয়ে বানায়, দিলে পরপর করে উড়ে। এটা আমি অনেক সময় অনেক মানুষের পেছনে বেঁধে দিয়ে জ্বালায় দিতাম। তো এত উচ্চ মার্গীয় খারাপ টাইপের দুষ্ট ছিলাম আমি। নিঃসন্দেহে এতখানি দুষ্ট তুমি ছিলে না। গুরু, আমি দুষ্ট ছিলাম এমন ধরনের কারো ক্ষতি করিনি, আমার ঘরে কোনো বিচার আসেনি। আমার প্রায় আসতো। আমরা 4-5 জন বন্ধু ছিলাম ছোটবেলায়, আর আমাদের হাঁটুতে সবসময় মাটি লাগাল থাকতো। তুমি কি দরজা দিয়ে ঘরে ঢোকা বাইরে হওয়া করতে? আচ্ছা, আমি প্রাচীর টপকে আসতাম, কারণ আমি জানি যে বাবা আসতেছে, অলরেডি কমপ্লেন চলে গেছে। আমি প্রাচীর টপকে পালায় যেতাম তখন। আমি প্রতিদিন আমি রাত 10টার দিকে ঘরে ঢুকতাম। আমার মা আমাকে হারিকেন জ্বালিয়ে খুঁজতো, দাদি খুঁজতো। এটা আমার বাবার সাথে মিলে সারাদিন দুষ্টুমি করতাম, আর স্কুলে যেতাম না। মা আমাকে মারার জন্য ভয় দেখাতো, তখন আমি ভয়ে ঘরে ঢুকতাম না। রাত্রে সবাই যখন ঘুমিয়ে যেত তখন আমি দরজা ফাঁক করার চেষ্টা করতাম। দরজা ফাঁক করে অনেক কষ্ট করে ঘরে ঢুকতাম। দাদি আবার এসে দরজা খুলে দিত, তখন আমি ঘরে ঢুকে ভাত খাইতাম লুকিয়ে লুকিয়ে। তো যাই হোক গুরু, একটা দুষ্টুমির কথা আমি বলি। আমরা 5 জন একটা গাছ ছিল, ওই গাছের মধ্যে সারাদিন আমরা থাকতাম। কোনো বাঁশবাগানে নাকি কোনো নরমাল বাগানে? বাসার সামনে গাছ? বাসার সামনে, আমার বাড়ির পাশে একটা গাছের মধ্যে সারাদিন আমরা সবাই থাকতাম। বলতে তুই হাসলি কেন? ও, তোর অনেক কমেন্টস যারা দেয় তারা এটা রিলেট করছে, সেই চিন্তা করে তুইও আসিস একটা। ওকে, তারপর পরে গাছের মধ্যে আমরা এক ডাল থেকে আরেক ডালে ধরে ধরে ঝুলে যেতাম। অনেক উঁচু জায়গা, প্রায় 20 থেকে 30 ফুট উচ্চতা। টারজান টাইপ কিছু একটা, বানরের মতো আমরা লাফালাফি করতাম। আমার একটা তারপর একটা কুকুর আমরা করেছি। কুকুরকে যখন আমরা পালতাম, তখন আমরা সংক্রান্তি অনুষ্ঠানে, চৈত্র সংক্রান্তি, তখন মা যে লাড্ডু বানাইতো, লাড্ডু আমি খাই। তুমি কি জানো যে তোমাদের এই সনাতন ধর্মের সাথে আমি অনেক বেশি কানেক্টেড? জানি, আমি প্যাট্রোনাইজ করি এগুলো, জানো? আমি প্রত্যেকটা অনুষ্ঠান দেখে, আপনি শুধু সনাতন ধর্ম না, আপনি প্রত্যেকটা ধর্মকে আপনি একদমই তাই, বাট আমি সনাতনের কথা, আপনি মানুষকে আপনি বাহ, কি সুন্দর করে আমাকে বলতেছিস। ওইটাই গুরু, ওইটাই আমার আসলে ওইটাই আমার ভালো লাগে। আসলে আমিও এটাই আমার বিশ্বাস করি। ওকে, তাহলে এই যে দুষ্টমি এগুলোর পাশাপাশি দেন স্কুলের কি অবস্থা? তারপরে আমি জেএসসি পরীক্ষা দিই। পরীক্ষা দিয়ে এসে আমি খেলতাম, আমি বই স্পর্শ করতাম না। তোমার রেজাল্ট তো ভালো হওয়ার কথা না, যে ধরনের বর্ণনা তুমি দিচ্ছ। পরে আমি ইংলিশে ফেল করি। ফেল করতে? আচ্ছা, তারপর? পরে যে বন্ধুদের সাথে স্কুলে যেতাম, তারা তো চলে গেল। পরে আমি তো পরীক্ষা ফেল করছি, আমার তো স্কুল নাই। পরে আমাদের গরু আছিল 4-5টা, গরু নিয়ে যেতাম মাঠে যেতাম। আবার স্কুলের যে সাদা ড্রেস, ছাত্র থেকে রাখাল বালক হয়ে গেছে। পরে আবার রাখাল বালক যে হয়েছি, আমাদের গ্রামে রাখাল ছিল, যে রাখালরা আমাদের প্রায় 20-30টা গরু রাখতো। তারা বৈশাখ মাসে তাদেরকে দান দেওয়া হতো, একটা গরু 2 মণ ধান। পরে আমি আবার 5টা গরু নিয়ে ওদের সাথে মিশতাম। কোন এলাকা এটা? ওইটা সুনামগঞ্জ জেলায় শাল্লাতানা। আচ্ছা, তো আমি আবার ওদের সাথে বেশি মিশতাম। আবার যখন রাখাল বন্ধুদের সাথে গেছি, ওদের সাথে আমার অনেক ভালো লাগে। আমি ইচ্ছা হলে 5টা গরু আলাদাভাবে গরুর ঘাস খাওয়াইয়ে আমি বাসায় আনতে পারতাম, গরু মোটা তাজা হইতো। কিন্তু আমি যাই ওদের সাথে, প্রায় 100-200 গরুর সাথে
মানে ওরা যা করে আমিও তাই করি। দুপুর বেলা একসাথে খাইতে বসি, মানে গরুরা যা করে তা না, বাকি রাখালরা যা করে তুমি তাই করো। আমিও তাই করি। ট্রু। একসাথে বসে খাইতাম, ওদের সাথে ভাত নিতাম। পরে সময়টা খুব দারুণ ছিল, দারুণ, মানে মিস করি এখন, অনেক আমার ভালো লাগতো। সহজ সরল। পরে গরুর লেজে ধরে আমরা অনেক বড় নদী ছিল, নদী পার হইতাম একদম। কোন তখন কি সাঁতরাতে হতো না? সাঁতরাতে হতো না, গরুর লেজে ধরে রাখতাম, গরু আমাদের টাইনে নিয়ে যেত। আন্ডারস্ট্যান্ড, বাট ব্যালেন্স করতে কিভাবে? ডুবে যেত না? না, ডুবে যেতাম না, গরু তো আমাদেরকে উড়ায় রাখতো। আমি এটা আগে জানলাম, আমিও চেষ্টা করতাম, কারণ আমাদের পদ্মা নদীর পাশে তো, আমরা ওই চরে যাওয়ার জন্য অনেকেই এরা কিছু করতো। আমরা পরে গরু যাই রোদের মধ্যে থাকি, তখন ভালো লাগে না। একসময় দেখা যায় শরীরের মধ্যে ক্লান্তি আসছে, হাত পা রুক্ষ হয়ে গেছে। আমার বন্ধুরা স্কুলে যায়, ওরা অনেক ভালো ড্রেস পরে স্কুলে যায়, তখন আমার একটা অনুভূতি কাজ করছে, আমার আবার স্কুলে যাইতে হবে। ওকে, এবার ভর্তি হলে কি এক ক্লাস নিচে? হ্যাঁ, এক ক্লাস নিচে জুনিয়রদের সাথে আমি এবার ভর্তি হই। তো জুনিয়রদের সাথে ভর্তি হওয়ার কোনো লাভ পাইছিলা? লাভ পাই নাই, গিয়া প্রথমে গেছি, কয়েকদিন যাওয়ার পর একটা লাভ হইছে। লাভ বলতে ওই লাভে চলে ওই লাভে গেছে, চলে ভালোবাসা লাভ। ভালোবাসা লাভ বলতে যেটা গুরু, তখন আমি বুঝতাম না। তখন আমার একটা বন্ধু বলছিল যে ও মুখ গ্রামের মেয়েরা খুব সুন্দর। ওরা মানে তখন ওই ফাইজলামি থেকে আমি দেখে ওরা ভালো লাগছে। নির্দিষ্ট একটা গ্রামই আছে ওখানে যে মেয়েরা সুন্দর? মেয়েরা সুন্দর বলতে মানে আমরা দুইটা হাটে ছিলাম, বুঝছি। আমরা এক হাটি, ওরা এক হাটি, এক গ্রামেই। বুঝছি। তো ওই এলাকার মানুষ মেয়েরা একটু বেশি সুন্দর। বেশি সুন্দর। তখন থেকে একটা মেয়েকে তোমার পছন্দ হলো নাকি? পছন্দ হলো। পরে আমার আস্তে আস্তে ভালো লাগতেছে ওরে। কিছুদিন যাওয়ার পরে ওরা মানে ভিতরে কাজ করতেছে যে ওরা আমার জানাইতে হবে যে কোনো একভাবে। বুঝতেছো যেটা প্রেম বা ভালোবাসা নাকি? বুঝতে না তখন? বললাম তখন বুঝতাম না আমি এটা কি। ওমা, আমি তো ক্লাস বেবিতে বুঝছি রে। কারণ বহু মানুষের মধ্যে একটা মেয়েকে রং পেন্সিল চুরি করে দিতাম, পরে বুঝছি ওটা প্রেম ছিল, প্লে গ্রুপে। ওকে, তারপর আমি স্কুলে যাইতেছি, আসতেছি ওদের সাথে। তার যখন থেকে ওটা আমার ভালো লাগছে, তখন আমি শুধু ইংলিশ সাবজেক্টে ফেল করি। তখন সে সিস্টেম ছিল যে শুধু ইংলিশটাই দিতে হবে। তখন আমি পুরো ক্লাস করতাম, বাংলা, ইংরেজি, ওর কারণে। একটা মেয়ে কিভাবে একজনকে সুন্দর ছাত্র বানায় দেয়। পরে মেয়েটা একটু বর্ণনা দাও তো, মানে ভালো যে লাগছে, এক তো এলাকার মেয়ে সুন্দর এই জন্য ভালো লাগছে, আর কি কি দেখে ভালো লাগছে? ও তো গম্ভীর টাইপের, নম্র, ভদ্র, সহজ সরল একটি মেয়ে। মানে ওর কথাবার্তা, হাসি, মানে সবই সরল টাইপের। ওই সময় লুক দেখতে যেটা সাধারণত মানুষ আগে প্রাধান্য দেয়, দেখতে ভালো ছিল। জয়া ভাদুরী টাইপ? অমিতাভের বউ জয়া ভাদুরীকে দেখছো তো, ওই টাইপ না কি টাইপের দেখতে? ওর যা ওইটা হইছে, ওর কাছে ওর ভালো, আর আমার কাছে তো ও অনেক ভালো ছিল। ওকে, তারপর তুমি ওকে ফলো করা শুরু করলে? তারপর পরে আমার একটা বন্ধু ছিল, তখন আমি জানানো সাহস করি না, যে বললে পরে কি জানি কি হয়ে যায়। পরে আমার একটা বন্ধু ছিল, বন্ধুকে জানাই দিছে। জানাই দেওয়ার পরে তখন থেকে ও জানতে পারে। পরে ক্লাসে ওরা হাসাহাসি করে, ওর সাথে ছিল যারা, ওরা মানে দুই একজন জানছে। তার থেকে গম্ভীর মেয়েটা কি করতো তোমাকে দেখে? ও হাসতো? ও হাসতো না, মানে ও বান্ধবীরা হাসতো? বান্ধবীরা না, বান্ধবীরা বলতে ওর বান্ধবীরা হাসতো না, কাছের একটা মেয়ে ছিল, ওরা কিভাবে জানছে প্রথম যে অনুভূতিটা, তখন ওরা হাসছে। তখন আমি ক্লাসে যাই না, 2-3 দিন পরে আবার গেলাম। আবার যাওয়ার পরে আমি ভাবলাম ওর একটা চিঠি লিখে দিই। কঠিন ব্যাপার। তারপর চিঠি লেখার পরে ও আমারে বলে যে আমি এসবের মধ্যে নাই, ও যাতে আমার ডিস্টার্ব করে না, আউট অফ ইওর লিগ। হ্যাঁ, এটা বলে দিয়েছে আমি এসবের মধ্যে না, আমাকে ডিস্টার্ব করো না, আমি এসবের মধ্যে যাব না, আমার ফ্যামিলি অনেক সমস্যা আছে, আমার ভাই আমাকে। আর এবং রোদে রোদে গরু চড়ায় তো রাখাল বালকের তখন স্কিনও নষ্ট হয়ে গেছে, লুকটাও তেমন ভালো ছিল না। বুঝছি, এটা পরে নিজে নিজে। তারপর পরে আমি তখন বাড়িতে গেলাম, বাড়িতে এরপর থেকে কিভাবে জানি আমার রাত্রে ঘুম হয় না, সারা রাত জাগনা থাকতাম। পরে আবার জাগনা থেকে কি করতে ভাবতে? ওকে নিয়ে ভাবতাম এগুলাই, একটু পাগলামি টাইপের। তারপরে আমি ওরা আবার চিঠি দিলাম, তোমার আমার অনেক ভালো লাগে, তুমি আমার প্রস্তাবটা মাইনে নাও। পরে তারপরেও না করে, ওই নাটাই আমার 1 বছর গেছে। চিঠির লেখাটা মনে আছে কিছু? হ্যাঁ, মনে আছে। বলো তো। একটা চিঠি আমার মনে আছে যে তোমার তো মন বলে কিছু নাই, তুমি তো মানুষ হইতে পারো না, তোমার যদি মন থাকতো তাইলে আমার যে আমি যে এত করে তোমার অনুরোধ করি, তাইলে তুমি আমার ভালোবাসাটার প্রতি মানে মানে রাজি হইতে তুমি প্রেমী, কিন্তু ও তখন রাজি হয় না। পরে 1 বছর গেছে, পরে ওই মানে মোটামুটি আবার ওই চিঠি দিতাম, ও চিঠিগুলো অ্যাকসেপ্ট করতো,
কিন্তু ফালাই উত্তর দিত দিত না, না। উত্তর দিত না। ও না, আর ও অনেক বুঝাইতো যে ফ্যামিলি সমস্যা। পরে আমি এক কথায় মানে ভাঙ্গে পড়ি। পরে যখন ওই যে ক্লাস জিএসসি পরীক্ষা দিয়ে একটা সাবজেক্ট ছিল, ওই সাবজেক্টে পরীক্ষা দিয়ে পাশ করে 9 যখন ক্লাস নিউটনে ভর্তি হই, তখন আমি রেগুলার পড়াশোনা ভালো করে শুরু করি। পরে ক্লাসে ভালো ছাত্র হই। পরে যখন পড়াশোনা বরফ ভালো- গলা শুরু হলো তখন। তখন ওই আর এক ক্লাসে পড়তাম তো। তাও তো ভালো চিঠি লিখছে রে। আমার তো প্রথম চিঠি ছিল যে সূর্য থেকে পায় আলো, তুমি আমার জীবনের জন্য ভালো। ও রে, এর পরের বার আমি এটাই লিখবো। তারপর পরে এর আগে গুরু দু একটা কমেন্ট নিই, প্লিজ ডু শেয়ার যত বেশি সম্ভব আমাদের এই গল্পটা, আমাদের জীবনের এই কথাগুলো, মানুষকে ভালোবাসার যে কথাগুলো সেটা মানুষের কাছে পৌঁছে দিন। এটা আমার রিকোয়েস্ট, বারবার করি। গতবার আমি দেখলাম যে শেয়ার পরিমাণ অনেক বাড়ছে, সো আজকেও আমার মনে হয় এটার ব্যত্যয় ঘটবে না। দু একটা কমেন্ট এই ফাঁকে নিয়ে নিই। ওকে, আমাদের সঙ্গে ও সৌরভ হ্যাঁ, আছে। কমেন্ট করুন, লাইক দিন, এগুলো বাড়লে তখন মনে হয় যে না, আমরা ঠিক ট্র্যাকে আছি। রাইট, সৌরভ আছে জয়েন করে গুরুকে সালাম দিয়েছে এবং ওয়ালাইকুম বলেছে আসসালাম, গুরু সৌরভ। কেমন আছেন, রোজা কেমন যাচ্ছে? ভালো আছি, পারফেক্ট। এবং রোজা, হ্যাঁ আমি একদম আর্লি এজ থেকে, একদম জ্ঞান হওয়ার পর থেকে রোজা করি, রোজা ছাড়ি না। বাট রোজার যে আহকামগুলো সেটা পরিপূর্ণভাবে মেনটেইন হন, স্পেশালি নামাজটা আমার অনেক সময় ছুটে যায়, এই জিনিসটা ঠিক করা উচিত। ওকে, আমাদের সঙ্গে জামিল আছে। জামিল বলছে গুরু আপনাকে আমার ভালোবাসার গল্পটি বলতে চাই এবং আপনার সঙ্গে দেখা করতে চাই। গুরু আপনার সঙ্গে দেখা করার ওয়েটা এই যে এখানে পাশাপাশি বসে কথা হবে, তোমরা জানিয়ে দাও 01841904904, সেখানে তোমাদের স্টোরিটা লিখে পাঠাও, আমাদের প্রডিউসার এবং পুরো টিম সেটা পিক করে আমার কাছে পাঠিয়ে দিবে। এবং খুব চমৎকার একটা জায়গায় গুরু আপনাকে নিয়ে যাওয়ার প্ল্যান করেছে হাসান আহমেদ। উনি বলছে গুরু চলেন আপনাকে নিয়ে একদিন আমি বাঁশবাগান ঘুরতে যাব। আই লাভ টু গো দেয়ার, কারণ বাঁশবাগানে আমাদের অনেকেরই অনেক স্মৃতি জড়িয়ে আছে। সো একটা চমৎকার বাঁশবাগান খুঁজে রাখো, আমরা যাবো ঘুরতে। আচ্ছা, তানজিম আছে জয়েন করে, অনেক বেশি ভালোবাসা গুরুর জন্য। মাশাআল্লাহ গুরু আপনাকে অনেক বেশি সুন্দর লাগছে। এবং আমি একটা জিনিস বলি, যারা ক্যামেরার ওপারে আছেন তারা দেখতে পারছেন না, গুরু আজকে খুব সুন্দর একটা পনিটেল করেছে পিছনে। না আসলে যে চুল মেনটেন খুবই হচ্ছে না, সুন্দর, এর আপনার দেখতে পাচ্ছেন না, না। পনিটেলটা এখানে। পনিটেল করা যতটুকু না ফ্যাশনের জন্য, ইনফ্যাক্ট চুল মেনটেন হচ্ছে না, চুল বড় রাখার চেষ্টা করতেছিলাম। জানি যে বেশি দিন হয়তো চুলটা থাকবে না মাথায়, বয়স যেহেতু শেষ বেলাতে, তো ওই জন্য বড় করার ইচ্ছা করতেছিলাম, কিন্তু চুল মেনটেন রাখাটা আসলে টাফ। তোরা মেয়েরা কেমনে পারিস সাথে বড় বড় চুল মেনটেন করতে, আমি জানি না। এভাবে পারিস। সো এটা একটা ব্যাপার, এই কারণে হয়তো বেঁধে রাখা। তা আমরা যাচ্ছি গল্পে, বিশ্বজিৎ তুমি বলতেছিলে, এবং সেই মেয়েটির মধ্যেই সমস্ত দৃষ্টি তোমার আটকে আছে। মেয়েটি রেসপন্স করতেছে না, 9-এ ভালো ছাত্র হয়ে গেছো তুমি, তাও কি বরফ গলতেছে না? গলতেছে না। তারপরে ও আমাকে একদিন ডাকে, হুম, ডাকে, তখন কেউ জানে না আমাদের ঘটনা। হুম, তো ও আমার ডাকে বলে যে তুমি সব কি শুরু করছো, যে তুমি কালকের পর থেকে আমার ডিস্টার্ব করবে না, হুম, যদি ডিস্টার্ব করো তাহলে আমি স্যাররে জানাই দেব। হুম। তখন আমি স্ট্রেট উত্তর দিছি যে স্যাররে জানাই দিলে দিয়া দেও। স্কুলে বাদ দিয়া দিয়েছিলাম পড়ালেখা, আবার আসছি, এখন যদি আবার কিন্তু তোমার তোমাকে- কারণে বাদ দিতে হয় তাহলে বাদ দিয়ে দিব, তোমাকে ছাড়তে পারবো না। ছাড়তে পারবো না। এই কথা বলে আমি চলে গেছি। তারপরে ক্লাসে মাঝে মধ্যে গান গাইতো তাকে স্যার, ওই স্যাররা মাঝে মধ্যে ক্লাসের ফাঁকে বিনোদনের জন্য গান গাইতো। তখন আমারে গানের জন্য ডাক দিতেছে, মানে একজন একজন করে ডাক দিত। তখন আমি যাই, একটা গান গাইছি। হুম। তারপর থেকে ওর হয়তো বা ভালো লাগছে। ওমা, গানটা কি? সুবীর নন্দী স্যারের গান। দেখি তার আগে যে মেয়েটি ভালো লেগেছে সেই মেয়েটিকে বরং ডেকে নিয়ে স্টেজ ফ্রেমে। এবং সবাই আসলে অপেক্ষায় আছে যে উত্তরপাড়ার মেয়েগুলো নাকি অনেক সুন্দর হয়, যে মেয়েটির প্রেমে সে পড়েছিল এবং মেয়েটিকে দেখে তার অসম্ভব রকমের পছন্দ হয়েছিল। এক্স্যাক্টলি এখন সে মেয়েটি আমাদের সাথে বসা। এবং ভাইরে ভাই, আমি তো প্রোগ্রাম করতেছি, আন্ডার এজ না তো রে, মানে 18-র নিচে তো না, বাই এনি চান্স? সার্টিফিকেট অ্যাটলিস্ট 18-র উপরে তো। হ্যাঁ, আচ্ছা, তাও ভালো। আমার 25 ওর 23। মেয়েদের বয়স বলতে নাই রে বোকা, বাট দেখে মনে হচ্ছে 16-17 হবে। এই জন্য আমি জিজ্ঞেস করতেছিলাম যে 18 হয়েছে কিনা। বাহ, কি সুন্দর দেখতে মেয়েটি। স্ক্রিনে কি প্রপারলি আসতেছে? হুম, আসছে হয়তো, হ্যাঁ আসছে। একটা মিষ্টি কোনো মিউজিক বাজাতো পিছন থেকে। এটা লাগাও। তো স্বাভাবিক এই মেয়ের প্রেমে যে তুমি পড়বে বিশ্বজিৎ, এটা খুব খুব বেশি মাত্রায় স্বাভাবিক। আমি আসলে স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলতেছি, কারণ আমার যারা লিসেনার্স, দেখছো কেমনে বাড়তেছে, ওই দেখ, এখন তো দূরে এখন দেখতে দেখতে পারি, এখন দেখতে পারি। দাম বাড়তেছে। তোরা আসলে মেয়েরা প্রকৃতির এক ক্যারিজমেটিক সৃষ্টি, এমনি বলি না।
দেখ আমার প্রোগ্রামকে পরিপূর্ণ করে দিয়েছে। দে না, মানে যেটা পারমিটেড এমন কিছু দে। প্রোডিউসার চোখ বড় অনিয়ারে করে যাচ্ছে তাকাবে। না, সমস্যা নেই। অদ্ভুত। বিশ্বজিৎ, আমি তো কাব্য করলে দোষ নেয় না কেউ, তুই তো নিবি না। না আচ্ছা শোন, তাহলে জেনে রাখ, আমি ছোটবেলা থেকে, আমি জয়ভাদুরীর কথা কেন বলছি জানিস? আমার এতগুলো নায়িকার মধ্যে জয়ভাদুরীকে পছন্দ ছিল। এবং মজার ব্যাপার যে তোর ভালোবাসার মানুষের মুখের আদল, কাটিং অনেকটা এই ধরনের, একটা লক্ষ্মীমন্ত চেহারা। এবং তোরা যারা সনাতনে বিশ্বাস করিস, তোরা তো মায়ের পুজো দিস, প্রতি বছর মা বিভিন্ন ভাবে আরোহিত হয়। এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে মন থেকে, অন্তরস্থল থেকে মেয়েটি মা দুর্গার পূজা করে। যখন মা আসার ঘোষণা দেন তখন দেবীকে উচ্চারিত হয়, দেবীকে উদ্দেশ্য করে, যে যা দেবী স্বর্গভূতে এসো। বলেনি কখনো তোর প্রেমিকাকে নিয়ে, যার মুখটা অনেকটা দেবী দেবী টাইপ? হ্যাঁ, ওর মুখের মধ্যে কিন্তু এই ভঙ্গিমা একদম স্পষ্ট। মুখের মধ্যে গুরু ভঙ্গিমা স্পষ্ট। ও আসলে এই টাইপের মেয়ে, মানে অনেক ধার্মিক, মানে ব্যবহার বা এগুলো ভালো, ব্যবহার অনেক ভালো। আচ্ছা, আমরা ইসলাম ধর্মে বিশ্বাস যেহেতু করি, আমাদের জন্য এটা শিরক যে আমরা বলবো যে তিলক কাটা এসে, এটা একটা গরিত অপরাধ আমাদের ধর্মে। কিন্তু তারপরেও যখন হিন্দু মেয়েরা ভালোবেসে তার স্বামীকে স্বীকৃতি স্বরূপ শাখা পরে, খুব যত্ন করে তার সিঁথিতে লাল সিঁদুর দেয় তার স্বামীর নিরাপত্তার জন্য, তখন কেন জানি খুব মিষ্টি দেখায়। মনে হয়েছে যে একটা মানুষ কত বেশি ডেডিকেটেড তার প্রিয়তম স্বামীর জন্য, যেমনটা তোর বইয়ের পুরো আদুলে দেখতেছি। আমি এটাও মিস করিনি রুদ্রাক্ষের মালা, যেটা যে কোনো গহনার চাইতে অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি মূল্যবান। তুই যদি ডায়মন্ডের নেকলেসে কখনো কিনে দিস, তার চাইতে মূল্যবান যে গেটাপে সে এখন আছে। আর আমি মনে হচ্ছে যে বাংলাদেশের চিরায়ত গ্রামকে যেন কাছ থেকে দেখতে পাচ্ছি, কি যত্ন করে তার কপাল বরাবর ওই চমৎকার টিপ, এবং তার সাথে তার নাকফুল, যেটা সবকিছু মিলিয়ে মিলেমিশে একাকার। একটা মেয়ের আদল, একটা মেয়ের সৌন্দর্য, একটা মেয়ের নিষ্পাপতা এমনই হওয়া উচিত, যেমনটা তোর ভালোবাসার মানুষকে দেখছি। এমন মানুষের প্রেমে তুই পড়বি, আর এমন মানুষের জন্য কাব্য তুই করবি, গান তো করবি, খুব স্বাভাবিক। তো গানটা কি ছিল? আচ্ছা, তুমি থেকে তুই বলা শুরু করেছে, আমি তো ফ্লো করতেছি তোর ভালোবাসা মানুষের জন্য। নমস্কার। আর আমি যে কথাগুলো বলছি একদম এখান থেকে, একটা কথাও বাড়িয়ে বলছি না। আই রিয়েলি মিন ইট। তুমি দেখতে না, একটা কথা আমি যেন পারমিশন নিয়ে বললাম যে একটা কথা বাড়িয়ে বলছি না। অফকোর্স আশীর্বাদ থাকবে, হাজারো আশীর্বাদ। এবং আমি যে কথাগুলো বলছি হুজবাম করতেছে, এগুলো তো বিট্রাই করা যায় না, এগুলোকে কন্ট্রোল করা যায় না, কারণ আসলে আমি মিশে গেছি। আপনার বলতে হবে না গুরু, আপনাকে আমরা চিনি ভালো করে। যেহেতু শুনে এই জন্য আরো চিনে। আর তোমার চোখে টলমল পানিও বলতেছে যে মানুষটা মিথ্যা, বা একটা সেকেন্ড একটা বাক্য বাড়িয়ে বলতেছে না। তুমি আসলেই এমন। আর তোমাদের মতো এমন মানুষের জন্য বিশ্বজিৎরা অনেক কিছুই করতে পারবে, এটাই স্বাভাবিক। এত মিষ্টতা তোমার অ্যাটিটিউডে, আর ব্যবহার আর গুণের কথা, তোমার ধার্মিক মনের কথা, সে তো বারবার বলছে। বাট আমি সত্যি একজন আমার ছোট ভাইয়ের বৌমা কেমন হবে এভাবে যদি আমি চিন্তা করতাম, এমন আদলে এমন একটা মেয়েকে দেখতে চেষ্টা করতাম এত যেমনটা মিষ্টি। দেখতেছি। আমি অনিয়ারে ঢোকার আগে যখন দেখলাম, আমি তখনই বলে ফেলেছি এত মিষ্টি, এবং কি সুন্দর একটা টিপ পড়েছে মাথায়, দেখেন। এটাই তো সব ফোকাস নিয়ে যাচ্ছে। একদমই তাই। আসলে আমার এখনো তাই মনে হয়, জানি যে তোরা মেয়েরা কেন অনেক বিলাসী জীবনের চিন্তা করিস। একটা মানুষ সিম্পল থাকলে যে কত আর কেন বিলাসিতার চেষ্টা করবি? এখন যে বোটক্স না কি করে ফর্সা বানায় ফেলতেছে, সার্জারি করে নাক বড় করে ফেলতেছে, সার্জারি করে স্পেশালি ঠোঁট বড় করে ফেলতেছে, কি করতেছে না করতেছে। তাই এখন মানুষ কি খুঁজতেছে? নিখাত জিনিস, ন্যাচারাল। তো ন্যাচারালিটির এর চাইতে বড় ব্যাখ্যা কি হতে পারে? ওকে, তো এই বিশ্বজিৎ গানটা একটু শোনায় দে তো, ভালোবাসা মানুষকে উদ্দেশ্য করে, যে গানটা গেয়েছিলে এবং সেই প্রথম পাত্তা দিল গানের কারণে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে।
ওই দুটি চোখ যেন বা বিশ্ব জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মিটে না, যত দেখি তৃষ্ণা মিটে না, বিরু দুটি ভাকা টুটে আহা। পূর্ণিমা চাঁদ উঠে, হাসলেই জোরে পড়ে জোছনা, হাসলেই জোরে পড়ে জোছনা, আমি ওই রূপ দেখে দেখে মরতে পারি, ও মনি পারি ও গো বাঁচতে, সে কথা তুমি যদি জানতে। ওই কালো কেশ তুমি চড়ালে যখন, মেঘেরাও পেল যেন লজ্জা, বাহ। মেঘেরাও পেল যেন লজ্জা, আকাশের তারাগুলো বাসর সাজিয়ে দিল, মধুময় হলো ফুল সজ্জা, মধুময় হলো ফুল সজ্জা, তবে এই রাত কবু যদি শেষ না হতো, জীবন বেলার শেষ প্রান্তে, সে কথা তুমি যদি জানতে। ব্যাকগ্রাউন্ডে বাজতেছে। প্রেম হলো, ও অ্যাকনলেজ কিভাবে করেছিল, প্রেমের কথা বলছিল কিভাবে, জানান দিয়েছিল কিভাবে? ও জানাই নাই আমারে। আচ্ছা, তারপর? 1 বছর ক্লাস 9 থেকে, তারপর আচ্ছা, এই অবস্থাতে আমার বন্ধুরা কি বলছে, দু একটা কমেন্ট শুধু। আচ্ছা, আমাদের মেইন হচ্ছে বলেছে গুরু গল্পটি অনেক ভালো লাগছে, কিন্তু ওনার ভালোবাসার গল্প শুনতে চাই, কিভাবে কি হলো। মিজানুর বলেছে আমার ভালোবাসার গল্প বলতে চাই। জাকারিয়া বলেছে অনেক বেশি ভালো লাগছে এবং আপু দেখতে অনেক সুন্দর। আসলে তাই, এবং পুরো কমেন্ট সেকশনে আমি গুরু একটা জিনিস দেখছি, আপু দেখতে অনেক সুন্দর, আসলে অনেক তো সুন্দর, তাই, আসলে তো অনেক মিষ্টি, ভারী মিষ্টি দেখতে। চিটাগং থেকে রীতা আছে জয়েন করে, নাজমুল আছে জয়েন করে, ভালোবাসার বাংলাদেশ অনেক বছর ধরে শুনি, আজকে অনেক বেশি ভালো লাগছে শুনতে। বাই দ্য ওয়ে কিন্তু সবাই শেয়ার করো, যেটা আমি বারবার অনুরোধ করতেছি। Of course. বিশ্ব, তারপর? আমি প্রত্যেকদিন ওকে একটা চিঠি লিখতাম। আমি এটা আমার রুটিন হয়ে গেছিল। বাসায় পড়তাম, একটা চিঠি লিখতে আমার প্রায় সময় নিতাম 8টায় যদি শুরু করতাম, প্রায় রাত 12টা 1টা বাজে যেত। কি থেকে কি লিখবো, মানে অনেক ভাবতে 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 লিখতাম। আর ক্লাসের পড়াশোনা করতাম প্রায় 1-1.5 ঘন্টার মতো, আর বাকি সময় আর 5 ঘন্টা চিঠি লিখতাম। কন্টেন্ট ক্রিয়েটর, প্রতিদিন আমি একটা করে চিঠি লিখতাম। তাও ওইটা দিতাম কিভাবে, জিপিটি তখন আসেনি, নাহলে সার্চ দিয়ে পেয়ে যেত। হাউ টু রাইট আ লাভ লেটার। ও যদি ক্লাসের দরজা দাঁড়িয়ে থাকতো, আমি একটা গাছের কোনায় ইশারা দিয়ে গাছের মধ্যে একটা মাটির নিচে রাখতাম, ও বুঝতে পারতো যে আমি চিঠি রাখছি। চিঠি রিফিউজ করতো না কখন? না। তারপর পরে চিঠি নিত, পড়তো, পড়া ও আবার পানির মধ্যে ফালাই দিত, আমাকে বলতো যে আমি পানির মধ্যে রাখি, বা তুলসী গাছের নিচে ইয়া করে রাখতো, মাটির নিচে রাখতো, খুব যত্ন করে রাখতো, আমাকে বলতো। আর আমার চিঠি অনেক ভালো লাগে, ও বলতো আমাকে। তো এভাবে হয়ে গেছে প্রায় ক্লাস 10 হয়েছে। ক্লাস 10-এ যখন উঠছি, ওর মুখ থেকে আমি আই লাভ ইউ শুনতে পারিনি। ওকে প্রায় সময় বলতাম যে একবার আই লাভ ইউ বলো, ও বলে না, তখন হার্ট ছিল। তারপর বিদায় অনুষ্ঠানের দিন আসলো, আর প্রতিদিন ওর জন্য অপেক্ষা করতাম, একদিন ক্লাস মিস করতাম না। স্কুলে বিদায়, স্কুলের বিদায় অনুষ্ঠান আসলো, তখন আমার অনেক মানে কিভাবে 2টা বছর কেটে গেছে আমি বুঝতে পারি নাই। তারপরে এর মধ্যে দিয়ে ওর ফ্যামিলির মধ্যে জানছে সবাই আমাদের রিলেশনের কথা। কোথাও তো ডেট করতেও যাসনি? না, যাইনি। তাহলে জানলো কিভাবে? ওই স্কুলের মাধ্যমে মনে হয়? ওই স্কুলের মাধ্যমে এক জায়গায় এক কান থেকে আরেকখানে পৌঁছায় গেছে। ওকে। তো স্যাররাও জানা গেছিল। তো একদিন স্যারের সাথে একটা কাহিনী হয়েছিল, স্যারের সাথে আমি বিয়াদবি করছিলাম। যদি স্যার আমার প্রোগ্রামটা শুনে দেয়, আমি স্যারের কাছে ক্ষমা চাইতেছি। সেদিন ছিল মেট্রিকের টেস্ট পরীক্ষা। টেস্ট পরীক্ষা হিন্দু ধর্ম ক্লাস। তখন হিন্দু ধর্মের মধ্যে আমি প্রায় 40টার মধ্যে 40টাই নৈর্ব্যক্তিক প্রশ্ন আমি লাগাইতে পারতাম। পরে আমি যখন এই সৃজনশীল প্রশ্ন দেওয়া শেষ, আবার মধ্যে 10 মিনিট বিরতি দিত, পরে আবার নৈর্ব্যক্তিক। ওই 10 মিনিট গ্যাপের মধ্যে মেয়েদের ক্লাসের ওইদিকে আমি আবার গেছি জানালা দিয়া, ওরে আবার ইশারা দিছি তোমার নৈর্ব্যক্তিকটা দিও, আমি দাগাই দিয়ে দিই। তো ইশারা দিয়ে গেছি যে যাতে ও কারো মাধ্যমে পাঠায়, ও আবার আরেকজনের মাধ্যমে পাঠাইছে। আবার আমাদের কাহিনী সবাই অলরেডি জানা হয়ে গেছে, তখন স্যার দেখছে, তখন আমি দাগাই দিছি, স্যারে তখন ওর প্রশ্নটা নিয়ে গেছে।
আবার ক্লাসরুমে যখন আমি গেছি তখন স্যারে আমার পরীক্ষা দিতে দেয় না, যে আচ্ছা। তোর পরীক্ষা দিতে দেবো না, তুই ক্লাস থেকে বাইরে যা। পরে আমিও তখন সামনের ব্রেঞ্চে বসেছিলাম ওখানে একটা সিনক্রেট হয়েছিল স্যারের সাথে, তাই তো? স্যারের সাথে, তখন তারপর আমি- ওর সাথে সম্পর্কটা কোথায় গেল, কিভাবে প্রোগ্রেস করলো? সম্পর্ক হয়ে গেছে, সম্পর্ক তো চলতেই আছে। ওর নিকনেম কি? ওর নিকনেম ওই বলুক না, এই কথাই বলে না। কি নাম তোমার? মনি রানী দে। মনি রানী দে। সো মনি বলবো না রানী বলবো? এটা আমরা টাইটেল কি মানে মনি রানী দে। আচ্ছা, বাট নিকনেম কি, ডাকনাম কি তাহলে? মনি। মনি। মনি রানী দে হচ্ছে টাইটেল। ওকে, তুই তুই কি নামে ডাকতি? মনি বলতি না অন্য কিছু? মনে বলতাম। ওকে, তারপর ওর সাথে সম্পর্ক ডেভেলপ হচ্ছে। আর সম্পর্ক ডেভেলপ হচ্ছে, তখন আমি এসএসসি পরীক্ষা দেই। এসএসসি পরীক্ষা দেই, মোটামুটি রেজাল্ট হওয়ার হয়েছে, তখন কলেজে ভর্তি হওয়ার পালা। কলেজে ভর্তি হমু, তখন ও আমার বলতেছে যে আমার বাড়ির থেকে তো অনেক চাপ দেয়, তখন আমরা যদি এক কিন্তু কলেজে- কখনো তো তার আগে ভালোবাসি বলেনি, কোথাও দেখাও তো করে না, দেখাও করেনি। মনে কি চলতো মনের মধ্যে? ছেলেটিকে তো অবশ্যই পছন্দ করে ফেলেছিলেন মধ্যে, মনে কি চলতো, মানে মনের মনে কি চলতো তখন, কি ভাবতে? আমার বান্ধবী আসলো 2-3 জন, খুব ভালো মেয়ে, দেখ তোর লাগে অত সিটিউটি লেখে, তে খুব ভালো। লেখক লেখক তারপর পরে এটা হচ্ছে মানে আমারও মানে কেমন লাগে সিটি পড়ে, আমার খুব ভালো লাগে। ভালো লাগতে লাগতে ওই ক্লাসও আমার গানটা কেমন লাগছিল? গানটা খুব ভালো লাগছিল। তারপর আমার নিচে আমার এক কাকা করে বোন, সেও ইয়ে করতো, পরে তার জানছে আমি রেজিস্ট্রেশন করি, পরে তার ঘরে মিতে জানাই দিছে, পরে তার বাইরে আমার মানে শাসন টাসন করছে। তবু আমি বলতে পারি নাই, তবু আমি ভালোই লাগে, ভালোবাসি, কথাবার্তা কই। তো পাই সময় কিন্তু দেখা তো করনি কখনো আলাদা কোথাও জায়গায়? আলাদা মানে পাই সময় দেখা হয়, আমরা স্কুলেই দেখা হয়। কিন্তু কথা তো বলার সুযোগ হয়নি। না। ওকে বলেও না যে তুমি ভালোবাসো ভিতরে ভিতরে? ভালোবাসা মানে বুঝাই গেছে সে। কেমনে বুঝলো? না, পাই সময় আমি আইতে তার লেট হয়, আমি দাঁড়াইয়া থাকি তার জন্য? তার জন্য। আরে, পাই সময় আমার সিটি দিবার সময় ইয়ে করে বইয়ে মিদে একটা সিটি আর একটা ফুল দিছে ভালোবাসা দিবস। আমি বুঝতাম না, আমার বান্ধবী ফাইল দিছে, কে দিছে, আমি অন্য কেউ দিছে, আমি বুঝে লিখলাম কে দিছে। এরম ভাই চলছিল। ফরেদা আমার বিশ্বর কি ভাল লাগতো? ওর হাইট, ওর চিঠি লেখা নাকি ওর গান? না, সিটি লেখা, সে আটাটা ভালো লাগতো। হাঁটা চলা, হাঁটা কেমন চলা। আর্টিস্ট্রি, প্যান্থার স্টাইল এরকম। ওর হাঁটাটা দেখতে ভালো লাগতো, রাইট? ওকে, আর আর কথাবার্তাও ভালো লাগতো। কথা খুব গুছিয়ে মিষ্টি করে বলে। আর মানে খুব ভালো সনাতনী লাগতো। কিসের পুজো দেয়? শিবের পুজো দেয় ভালো বরের জন্য, হ্যাঁ? নাকি কোন দেবতা? শিবের, জগন্নাথের। হ্যাঁ, শিবের জগন্নাথের। ইয়া, তো ফাইনালি মনে হয়েছে যে আমার জগন্নাথ পাওয়া গেছে, রাইট? ওকে, তারপর এইভাবে চলছিল। এক পর্যায়ে আমার ভাইয়া জানিয়ে লাইছে, জানছে, পরে আমার শাসন করছে। পায়ে সময় মারে হইতো এরম ওখানে বাইরে গেছে গাইতে, মাও আমার শাসন করতো। এত শাসনে তোমার মন থেকে বের হচ্ছে না বিশ্ব? না, আমি বলতেই পারি না। আহারে, বিশ্ব বলতে পারছে না। পরে আমি কলেজে পড়ালেখা করতাম, পাই সময় তাই ডিপ্লোমা পড়তো মৌলভীবাজার আইতো, আয়া পরে আমার সাথে দেখা করবার লাগে কলেজে যাইতো। দেখা করতে করতে একদিন আমি ক্লাসে আমার ইতিহাস উপরে হয়, তো আমার বান্ধবী আরো জানতো না আমি উপরে ক্লাস করতেছি, সময় তাই গেছিল। এমনি আমার এক রাঙ্গাদার ভার্সিটি পড়ে কি মনে করছে যাই গিয়া মনি ক্লাস করে, কৃষ্ণ আর রাঙ্গাদা গিয়া উপরে আমরা দীক্ষা লাইছে। দীক্ষা পর্দা রাঙ্গাদা বাড়ি তাই কইছে যে একসাথে ছিল। আমার তুষাস করছে। পরে আমরা ওই তাইনের বাসায় দাঁড়ে আমরা এক লক্ষ্মী দা ওই কি ধর্ম কুটিম রাখছি, ওখান তাইনও জানিয়ে লাইছে, ওই তাইনে এখান থেকে ছবি দেখা লাইছে, তাইনে ছবি দেখাই লিছে আমার। ওখানে দেখে আমরা বাড়িতে আইছে, ওখানে মারে হইতাছে রুম্বাই মনি দেখছি ছবি। ওখানে মা আমি 5 পড়াইতাছি, মা আমার ডাইকা নিছে, কিলো ছবি আমাকে মা ফেসবুক থেকে লই লিছে মনে হচ্ছে। অনেক চালাক। পরে পরে দা এরম ভাবে বুঝাইছি,
তে ওই পরে দা মা ইয়ে করছে না তে না গুরু একটা ছবিটার বিষয়ে আমি বলি, একটা লোক ছিল যে আমাকে রাগ উড়াইতো, তা আমাকে বলতো যে ওর সাথে তো রিলেশন করিস, ওর ছবি আছে না আমার দেখাইবে। ওই তখন আবার ওই আবার আমার সাথে সম্পর্ক বালা, আমি জানতাম না যে ও ও আমার এইভাবে ছবিটা লিক হয়েছে না? লিক হয়েছে। ও আমার কাছে ছবি দেখছে, দেখার পরে মানে আমাকে অনেক বুঝাইছে যে তুই তো ভালোই করতেছস, যে তোর ছবিটা দেখি। তো আমি কই না, আমাকে আবার বলতো যে তুই পারবি না, ওর সাথে কি ওর মতো একটা মেয়ের সাথে প্রেম করতে পারবি না। পরে আমি ওর ছবি দেখাইছি, দেখেন। পরে ও ছবিটা কি আবার- তোদের একসাথে ছিল? না না, এই একসাথে না, ওর ছবি শুধু একটাই আলাদা। আচ্ছা। আমরা তো কখনো মানে ক্লাসে যখন প্রেম করছি তখন দুজন দ্বারা কাছে যাইতে পারতাম না, দূর থেকেই। আচ্ছা, যাই হোক, তারপর সম্পর্ক তো একদম ভুলে finally যদি হলো। মানে এরপর যদি ভুলে কখনো ওর দ্বারা কাছে গেছি, ওই খবরটা ওর বাড়িতে গেছে, কিভাবে গেছে জানি না। যেহেতু সবাইকে সবাই চিনে, চিনে, ছোট্ট একটা গ্রাম, তো ছোট্ট সম্পর্ক গ্রাম। ফাইনালি Finally তাই তো? হলো। এবার তখন কি ডিসিশন, কি plan? তারপরে যখন কলেজে ভর্তি হই, ও আমাকে বলতেছে যে আমরা এক কলেজে ভর্তি হইলে এমনিতে তো হাই স্কুলে অনেক কাহিনী করছে, যদি এক কলেজে ভর্তি হই তাহলে তো আরো কাহিনী ও করবো। ছোট হলেও কিন্তু ওর ম্যাচুরিটি অনেক হ্যাঁ, বেশি। অনেক বেশি। কলেজে ভর্তি হলে তো আরো কাহিনী করবো। আমিও তখন বিষয়টা ভাবছি যে এক কলেজে ভর্তি হইলে আমাদের আরো দেখা করার জন্য পিড়াপিড়ি করতো না বিশ্বজিৎ সবসময় মনি? হ্যাঁ, এই দেখা করবো, অমুক জায়গায় যাবো, এই করবো, হ্যাঁ? আর তুমি কন্ট্রোল করতে যে না, এগুলো করা ঠিক হবে না, লোকে দেখবে, হ্যাঁ? এরকমই তো হইতো, জ্বালায় মারতো ছেলেটা, বুঝতে পারতেছি। তারপর পরে তোমার ভালো লাগতো দুজনে এক এইভাবে কলেজে বলতে, ভর্তি তাই না? হ্যাঁ, সেটাই। তারপর হাই স্কুলে যখন এত কাহিনী করছে তখন আলাদা স্কুলে। চাই নাই যে কলেজে ভর্তি একসাথে ভর্তি হই। পরে আমি মৌলভীবাজারে ভর্তি হই ইঞ্জিনিয়ারিং এ, আর ও ভর্তি হয় আমাদের গ্রামের কাছে একটা কলেজে। তো আমি মৌলভীবাজার চলে গেছি, তখন এই আমার বাড়ির থেকে আমরা একটু গরিব ছিলাম, তেমন একটা বেশি। আমার বাবা কৃষি কাজ করতো, আমার বাবা নদীতে মাছ ধরতো। আমরা 5 ভাই, তখন 5 ভাইয়ের মধ্যে সবাই আমার বাবা পড়ানোর চেষ্টা করছে এবং পড়াইতেছে। ওকে, একলা ইনকাম করে কিভাবে বাবা পরিশ্রম করতো, রাত্রে নদীতে মাছ ধরতো, আবার দিনের বেলা খাটা কাটতো। ওকে। মানে ওই যে বিলের জন্য খাটা করতো, আমি নিজের চোখে দেখছি অনেক পরিশ্রম করতো। তখন কষ্টটা বুঝি নাই যে বাবার, যে যদি বুঝতাম যে বাবা এত কষ্ট করে আমাদেরকে টাকা পয়সা দেয়, তাহলে আমি অন্যভাবে আমি পড়ালেখা করতাম। মানে আমার রিলেশনশিপের কোনো দোষ নাই, বুঝতে আমার পড়ালেখার মন মানসিকতা ছিল, তবে আমি একটু উদাসীন টাইপের ছিলাম। বাবা অনেক কষ্ট করে আমাদেরকে পড়াশোনা করাইতো। পরে আমি মৌলভীবাজারে ভর্তি হই। আচ্ছা, মৌলভীবাজারে ভর্তি হয়ে তখন ইঞ্জিনিয়ারিং এ তখন 3rd সেমিস্টারে ওঠার পরে আমি একটা চাকরিতে ইন্টারভিউ দিই। এর মধ্যে দিয়ে যখন মেসের খরচাপাতি নিতাম বাড়ি থেকে, বাবা তো রুজি রোজগার করে দিত, তখন অনেক কষ্ট হইতো টাকা পয়সা দিতে। তখন আমি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করি। ওকে। চাকরির খবর পত্রিকা থেকে গ্রামীণ ফোন কোম্পানিতে চাকরির ইয়া দিই। তখন চাকরিটা দেওয়ার পরে 3-4 দিন পরে আমাকে ফোন দেয় ওই কোম্পানি থেকে, বিশ্বজিৎ তুমি তো আমাদের কোম্পানিতে সিলেক্টেড হয়েছো, তুমি আমাদের। সোহেল বরকত কি কেউ চিনো তোমরা? হ্যাঁ, আমি চিনি, আমার বড় ভাই। আচ্ছা, সোহেল বরকত লিখেছে যে বিশ্ব এবং মনি অত্যন্ত ভালো মানুষ, যা আমি খুব কাছ থেকে চিনি, তোমাদের সম্বন্ধে লিখেছে। ধন্যবাদ বড় ভাই, আপনি অনেক ভালো মানুষ, আপনাকে আমিও অনেক কাছ থেকে চিনি। আচ্ছা, উনি তারপরে ফাইনালি তোমাদের সম্পর্ক এখন পরবর্তীতে কি হলো? পরে আলাদা জায়গাতে তো ভর্তি হয়েছে। ভর্তি হয়েছি, তখন কলেজে গিয়ে পড়াশোনা করতেছি। আবার ওর সাথে যোগাযোগ হয় না, যোগাযোগ হইতো প্রায় 15 দিনে একদিন কথা হইতো, মাসে একবার হইতো। মনে তোমার তো মন ছুটে যেত ওর কাছে যাওয়ার জন্য বা দেখা করার জন্য, নাকি না? না, আমি ডরাইতাম, আরে না। ভয় পাইতাম। ওই ফোন গড়ে থাকতো, আমরা ঘরে এমনিতে ফোন থাকতো, তো পাই সময় তাই না ফোন দিলেই তো আমি এখন তাই না, মানে এনে এনে ফোন দিলেই তো আমি কি করতাম কি, তারপরে বাড়ি পিছিয়ে গিয়া লুগাইয়া বনে পিছিয়ে দা গিয়া তো একটু কথা বাগান বাড়ি বলতাম। টাইপের কোন জায়গা? আগে তো কে আসলো বড় আচ্ছা, ফোন দিলে মোবাইল নিয়ে দৌড়, হ্যাঁ? তোর দিতাম দিয়ে দূরে লুকায় কথায় কথা, পরে নিলে শাল লইয়া যাইতাম গা, কল দইতাম, তে ফোনে মারতাম আর শালটা দইতাম। চাল ধোয়া। আচ্ছা, চাল ধুতো আর ফোনে কথা ফোনে মাত্তা মানে কথা বলতাম। আমি একটু এই ফাঁকে ওই হাওড়ের ল্যাঙ্গুয়েজ গুলো একটু শিখে নি, মারতাম মানে কথা বলতাম বা ব্যস্ত থাকতাম এটা নিয়ে। তো একটা সময় ছিল ট্রেডিশন মেয়েদের, যে পানি আনার বাহানায় কলসি কাঁখে নিয়ে
যাইতো নাগরের সাথে দেখা করার জন্য। সো এখানে তুমি চাল ধোয়ার বাহানাতে যাইতে কলপাড়ে গিয়ে তুমি মাত্তা তোমার তেনের সাথে, তারপর পরে না আমার বই নিয়ে দৌড়ে লিত দেখে লাইতো। পরে না আমার একটু সার্চ করতো, মা কইতো মানে মা খুব শাসনও করছে, তবু আমি শাসন মানছি না। কেন ভিতরে কি হইতো মনে এই বিশ্বর জন্য? মায়ে বলে, বাপে বলে, ভাইয়ে বলে, বোনে বলে, কিন্তু এই তেনার জন্য ভিতর সবসময় আনচান করতো। ওই চিঠি লিখে ফোনটা দিলে বুঝে হতাশ হতাশ করতো। ওই কেউ ফোনটা দিলে কি হইতো? যখন রিং বাজতো তখন কি হইতো? ভিতরে হতাশ হইতো, হতাশ করতো। তারপরে কি করতো? দৌড় দিতা ফোনের কাছে। মানে ফোনের কাছে যাইতাম, দেখি কেউ আসেনি ফোনের কাছে, মা আসেনি দাঁড়িয়ে না, আমার এক বোন স্বর্ণা তাই না আসেনি, তে দেখতাম নাই, তে ফোন লুকাইয়া সাইলেন্ট হয়ে লয়ে যেতাম চাল ধোয়ার বাহানায় দিয়ে তার সাথে কথা। খুব আর কয়বার ফোনের কাছে যাইতা? হয়রানি হইতো, আমি এটা বুঝতাম না, আমি ফোন দিতাম ওই। এখানে মা আছে, ভাই আছে, ওর এটা তো ব্যাপার জানতাম নাই, না। এ তো আগেই বলছি বিশ্ব সবসময় জানতে যে কেমনে তোমার সাথে দেখা হবে, কোথায় যাবে, ই করবে। আমি পাই সময় কই তুমি ফোন দিও না, মা রাই কেন ঘর ফোন দিও না করতে, কিন্তু কতবার ফোনের কাছে যাইতা বিশ্বর ফোন আসছে কিনা দেখার জন্য? কতবার দিনের মধ্যে? সবাই মা হইতে কে দিছে ফোন, এখন না আমার বর্দি দিছে ফোন, বর্দা দিছে, তে মা মারতো না, ফলে আমি তাড়াতাড়ি বন্ধ করে নিতাম, একবার অফ করে নিতাম। আমি যখন পাইতাম না তখন আমার কয়েকটা কলেজের বান্ধবী অলরেডি রেডি করে রাখছি ওর কাছে পৌঁছানোর জন্য। যখন ওদেরকে আমি কনফারেন্সে রাখতাম আর আমি ওর বাড়িতে কল দিতাম, ওর যার কাছে ফোন থাকতো ওরা আবার বলতো যে মনির কাছে ফোনটা দেও, ফোন দিলে পরে ও যখন বাড়ির পিছনে যেত ওরা আবার বলতো তুই বাড়ির পিছনে যা। তো এইভাবে কথাবার্তা চলতেছে, হ্যাঁ, সম্পর্ক। তারপর তোমরা কিভাবে কি ডিসিশন নিলা যে এইভাবে কি প্রেম চলবে নাকি কি প্ল্যান করছিলে তখন? তারপরে আমার ব্যক্তিগত জীবনে একটা কাহিনী করছে, ওই যে চাকরির ইন্টারভিউ দিলাম, তখন ওই চাকরিটার জন্য ওরা আমার সিলেক্টেড করছে। তারপরে কিছুদিন ওই সম্পর্ক চলাকালীন সময়ে ওরা সিলেক্টেড করার পরে ওরা আমার কাছ থেকে কিছু টাকা চাইছে, যে তোমাকে কোম্পানির মধ্যে একটা ল্যাপটপ দেওয়া হবে, তুমি আমাদেরকে যদি 20,000 টাকা দাও তাহলে তোমাকে 40,000 দামে 1,000 টাকা দামের একটা ল্যাপটপ গিফট করবো আমরা। তখন আমি তো ভাবছি যে ঘটনাটা খুবই ঘটে ইনিশিয়ালি। এই যে ধরনের কথাগুলো এক শুনলেই বোঝা যায় এটা চিটিং কথা। এবং প্রায় আবার আমি বলছি কি যে আমি এখন টাকা পয়সা দেবো না, আপনারা কাগজপত্র ডকুমেন্ট পাঠান, আমি যাচাই করে তারপরে আমি টাকা পয়সা দেবো। 2-3 দিন পরে ওরা কাগজপত্র পাঠাইছে। ওরা কাগজপত্র পাঠানো, যে আমার বড় ভাই ছিল ওরা অনার্স মাস্টার্সে পড়তো, ওদেরকে সবাইরে দেখাইছি, দেখেন তো কাগজপত্রগুলো ঠিক আছে কিনা। ওরাও ধরতে পারেনি, সরকারি সিল টিল সব আছে। দিলশাদ সরকার লিখেছে 7 বছর থেকে শুনে আজকে লাইভে প্রথম আসলা। প্লিজ লাইভে থেকো প্রায়শই, থ্যাংক ইউ। সরকারি সিল টিল আছে, সব আছে, ওরা চেক করছে যে সব ঠিক আছে। তো ওই বিশ্বাসটা করে তখন আমি বাড়িতে জানাইনি, আমি ভাবছি যে চাকরিটা হইলে বাড়িতে একটা সারপ্রাইজ দিব। তখন আমার একটা বন্ধুরে ফোন দিছে, বন্ধু যেভাবে হোক তুই আমারে 20,000 টাকা ম্যানেজ করে দে। ফাইনালি টাকা তুমি কালেক্ট করলে, রেজাল্ট কি? রেজাল্ট তখন ওরা ল্যাপটপ দিব, চিট করছে বলতে কিভাবে, ওরা বলছে যে সুনামগঞ্জে তুমি আমি থাকতাম পড়ালেখা করি মৌলভীবাজারের জেলায়, তখন আবার সুনামগঞ্জ জেলাতে যাওয়ার কথা বলতেছে। তখন আমি সুনামগঞ্জে গেলাম, তো ওই দিনে ওদেরকে কোনো খোঁজ খবর পাইনি। ওরা আমার ঠিকানা দিয়েছে আমাদের অফিস হয়ে যায় সার্কিট হাউসে, সুনামগঞ্জ সার্কিট হাউসে। সুনামগঞ্জ সার্কিট হাউসে যাওয়ার পরে কারো কোনো খোঁজ নাই। আমি তখন বুঝতাম না যে সার্কিট হাউসে যখন ওই একটা আবাসিকের মতো এই এমপি মন্ত্রী ওই জায়গা থাকে, তখন আমি এটা বুঝতাম না। আমি চলে গেছি। তারপরে চিট ছিল, কত টাকা তোমার চিট হলো? প্রথম 20,000 টাকা নিছে টোটাল। তারপরে টোটাল প্রায় 60,000 টাকার মতো। তুমি একবার ধরা খাওয়ার পরে বুঝতেছো যে এটা একটা প্রবলেম হচ্ছে, তারপরে তুমি টাকা দিতেই থাকতেছো কেন? ওই যে আমি যখন 20,000 টাকা দিয়ে লাইছি তখন ভাবলাম যে তোমার এমনি অভাবের অবস্থা, যা তা অবস্থা, তার মধ্যে তুমি 60,000 টাকা ওই সময় দিয়ে ফেললা। ওই সময় দিয়ে ফেলছে। আমার বন্ধু ছিল কয়েকটা, অনেক ভালো মানুষ ছিল। আমি বললে এখন কি অবস্থা তোমার? এখন অবস্থা আছে, মানে ফাইনাল ওরকে নিয়ে সম্পর্কটা কোন দিকে নিয়ে গেল? এটা তো বুঝলাম যে একটা বিশাল ক্ষতি হয়ে গেল। তারপর পরে ওই টাকাটা দেওয়ার জন্য আমি ঢাকায় চলে আসি। লেখাপড়া বাদ না, লেখাপড়া আছে। আমি ভাবলাম কি যে আমার সেমিস্টার পরীক্ষা 6 মাস পরে একটা পরীক্ষা আসে, এর মধ্যে আমি টাকাটা ইনকাম করে তারপরে ধারটা সুদ দিয়ে, যে বাপ মা এমনিতে আমাকে মাসে 7-8 হাজার টাকা দেয়, ওরা অনেক ম্যানেজ করে দিতে হয়। আমি ওইটা বুঝতে পারছি যে ওরা কিভাবে দিব, আমি তখন চাপ দিইনি। তখন আমি ভাবছি যে আমি নিজে ইনকাম করে দিব। ও তখন এই ঘটনা জানে না। কি কাজ করতে ঢাকায় এসে? আমি তখন প্রথমে বোতল ফ্যাক্টরিতে একটা চাকরি নিই, প্লাস্টিক ফ্যাক্টরি। মনে জানতে না, ও জানতো না। আচ্ছা,
ও প্লাস্টিকের গন্ধ ময়লা, ওই যে টুকাইরা যেটা টুকাই নিয়ে আসে প্লাস্টিক, টুকাই নিয়ে আসে প্লাস্টিক, ওই ফ্যাক্টরিতে এনে বিক্রি করে। ঢাকা শহরের যত প্লাস্টিক বোতল আছে সব ওই ফ্যাক্টরিতে যায়। তখন আমরা 8 জন ছিলাম, 8 জন। আমি যে রুমে থাকতাম ওই রুমে আমার একটা রুমমেট ছিল, যে ও প্রতিদিন ইয়াবা খাইতো, বাবা খাইতো, আর ওর 1 প্যাকেট সিগারেট লাগতো। মানে এসে পড়লা কোন পরিবেশে? একদম ওই পরিবেশে, মানে ওই যে যেখানে ওর রুম ম্যানুফ্যাকচারিং হয় এগুলো রিসাইকেল করে, এটা তো অসম্ভব দুর্গন্ধ। মানে ও বিছানার মধ্যে প্রায় মাটি আর বিছানার মধ্যে পার্থক্য নেই। ওই একলা থাকতো ওই ফ্যাক্টরি, বাবা খায়। পরে আমি আসার পরে আমি তো বাধ্য, আমার টাকার দরকার, আমি ওর সাথে ম্যাচিং হই। প্রথমে এসে বিছানার জারা টারা দিয়া বিছানাটা সুন্দর করলাম, একটা বিছনা চাদর কিনে না, বিছনার পরিবেশটা আগে রুমের পরিবেশটা ঠিক করছি। ঠিক করার পরে আমি আবার কাজে যোগ দেই। এটা আমার পানি দিয়ে ময়লা হয়ে যেত শরীর। কাজ করতাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতাম। তো ওই জায়গায় আমার স্যালারি ধরছিল 8,000 টাকা। তো 8,000 টাকা স্যালারি ধরার পরে তখন আমি কাজ শুরু করি। তখন আমার অনেক কষ্ট হইতো কাজ করতে, জীবনে কাজ করি নাই, ওই জায়গায় কাজ করতেছি, তাও আবার মানে নোংরা একটা পরিবেশে কাজ করতেছি। তখন ওইটা আমি মনে করি নাই। আবার আমার কোম্পানির যে মালিক ছিল শুভ ভাই, উনি ছিল ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। ওনাকে আমি সবকিছু কইলা বলার পরে উনি বললো যে কাজ করেন, আপনি কাজ করলে কাজের আপনি ছোট মনে করেন না। তো ওইটা হিসাব করে কাজ আমি ছোট মনে করি না, আমি কাজ করছি। কাজ করার পরে আবার ওই পরীক্ষা দেওয়া লাগতো। তখন ইঞ্জিনিয়ারিং এর পর আবার আর্টস থেকে ইঞ্জিনিয়ারিং এর সায়েন্সের সাবজেক্ট, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, তারপর ফিজিক্স, এগুলো আগে কিন্তু আমি আর্টস নিয়ে পড়ালেখা করছি। ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হওয়ার পরে সায়েন্স। এমনিতে আমার মাথার উপরে একটা ছাপ সৃষ্টি হয়েছে পড়ালেখা নিয়ে। একদিন যদি ক্লাস না করি, তখন ইলেকট্রিক্যাল সাবজেক্ট ছিল, সার্কিট ডায়াগ্রাম ছিল, এগুলোকে কানেক্ট করা খুব টাফ। মানে একদিন ক্লাসে তো প্রচুর, তাই না? একদিন ক্লাসে না গেলে ওই পরের দিন বোঝার মতো কোনো অপশন নেই। ওকে, তারপরে ওই আমি ক্লাস করতাম, থাকতাম, আর ওই যে ছেলেটা বাবা খাইতো প্রতিদিন। পরে আস্তে আস্তে ওর বাবা খাওয়া আমি কমাই আনছি, ওর সিগারেট খাওয়া কমাই আনছি। আমি তখন একটা জিনিস ভাবছি কি, যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তখন আমি ওইটা উল্টাভাবে চিন্তা করছি, যে অসৎসঙ্গে সর্বনাশ একটা কথা আছে, তখন আমি আবার ভাবতাম যে সৎসঙ্গে স্বর্গবাস। একদমই তাই। আমি ওর মতো না হয়ে তোমার মতো করে ওকে করার চেষ্টা করছি। ভেরি গুড। তারপর তখন ও ভালো হয়ে যায়। ওর আবার ওর মারে অনেক কষ্ট দিত, টাকা পয়সা দিত না। বাবা যা করে পরে ওরে বুঝাইছি আমি যে আপনি প্রতিদিন 9 টাকা বাবা খান, 9টা ট্যাবলেটের দাম কত? 9টা ট্যাবলেটের দাম আসে 120 টাকা করে। তখন 120 টাকা ছিল। যাই হোক, ওকে ভালো হতে সাহায্য করছো। পরে প্রতিদিন 5টা সিগারেট খেতো, বাবা বাদ দিয়ে দিছে, পরে শুধু গাঁজা খাইতো। তারপরে গুরু আমি এটা বলতেছি, আমি কোনোদিন এটা খাইনি, ওর সাথে থাকছি, ঠিক আছে, ওরা আমি ভালো পথে আনছি। পরে আমি যাই কলেজে যাওয়ার পরে পরীক্ষাতে আমার 1 বছর আমি গ্যাপ হয়ে যায়। তখন ভাবছি যে ইঞ্জিনিয়ারিং এ 1 বছর গ্যাপ ওইটা ব্যাপার না। অনেক পরে আবার 1 বছর পরে দেখা গেছে 1 বছর আমি রিল্যাক্সে কাজ করে পরে 1 বছর আবার আমি পড়ালেখা শুরু করব। পরে ওই জায়গায় গেলাম, 1 বছর পরে আবার গেলাম কলেজে। তখন আমার কাগজপত্র হারিয়ে গেছে। আচ্ছা, যেদিন কলেজে গেছি, মনে তোমার কি অবস্থা তখন? ওর তো খোঁজ খবর নাই, লেখাপড়া বাদ। ও প্রতিদিন ফোন দিত আমারে। বাড়ি চিন্তা হচ্ছে না যে প্রেম আমার শেষ হয়ে গেল কিনা? না, ও জানতো না তো। আমি জানি না তো। ও বলতো কই আছো, আমি বলতাম কলেজে আছি। বাবা ফোন দিত, মা ফোন দিত, কই আছো? বাবা পড়তেছি, ওখানে যে পড়াত বইছি। কলেজে গেছিলাম? হ্যাঁ, কলেজে গেছিলাম। ওর সাথে দেখা হতো না, ওর সাথে ফোনে খুব বেশি কথা হচ্ছে না, কোথাও বেড়াতে যাওয়া হচ্ছে না। তুমি সত্যি করে বলো তো, যে তারপরে কি ওর কথা সবসময় তোমার মাথার মধ্যে থাকতো? মাথার মধ্যে থাকতো। সকালে ঘুম থেকে কখন উঠতে তুমি ওই সময়? আমি ভোরে উঠে ফুল তুলতাম। বাহ, তোমার জীবনের কথা বলো। আর আমি ভিজুয়ালাইজ করতেছি যে মেয়েটি ফুল তুলে কত সুন্দর। বকুল ফুলও কুড়াইতে নাকি? না, আছে গ্রামের মধ্যে অনেক ধরনের ফুল আছে। কয়টায় উঠতে ঘুম থেকে? ওই 5টা 6টা। আচ্ছা, তারপর কি আগে তুলসী পুজো? আগে ঈশ্বরে কেন প্রার্থনা করতাম, ফুল তুলসী ঘরের গাছের সামনে। কিভাবে মানে প্রার্থনাটা শুরু হতো কিভাবে? মানে ঘুম থেকে উঠে প্রথমে ঠাকুরের দর্শন করতাম, ভগবানের দর্শন কইরা পরে ফুলে কাপড় বদলায় ফুলে সাজিয়ে লয়ে যেতাম, ফুল আনতাম, ফুল আইনা দিতাম প্রতিদিন। আচ্ছা, অঞ্জলি দেওয়া যেটাকে বলে। পরে আমি ইন্টার ফার্স্ট কইরা আমার বাবাই সিলেট মদন মোহন কলেজে ভর্তি করাইছে, বিএ অনার্স পলিটিক্যাল সায়েন্স। আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ালেখা করছিলাম। আমি যেটা জিজ্ঞেস করছিলাম যে
এই যে ছেলেটার সাথে দেখা হয় না, সাক্ষাৎ হয় না, কিন্তু সার্বক্ষণিক কি ব্রেনের মধ্যে থাকতো? ওই যে ঠাকুরের অঞ্জলি থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত প্রার্থনা করতাম খালি তাইনার লাগে। প্রার্থনা করতে তাই না লাগে? প্রার্থনাতে কি বলতে যখন অঞ্জলি দিতে ঠাকুরের সামনে? ফুল টুল তো সুন্দর করে গুছায় নিয়ে আসলা। কি কি ধরনের ফুল পাওয়া যেত তখন গ্রামে? জবা ফুল, জবাটা তো লাগেই মনে হয়। জবা ফুল আর সাদা সাদা ছোট ছোট ফুল দিয়ে শিঙ্গি ফুল? সিঙ্গারা ও সিঙ্গারা ফুল বলে। আচ্ছা, সিঙ্গারা ফুল। ওগুলো কুড়ায় নিয়ে এসে সুন্দর করে ডালিটাকে সাজাইতে। মা বাবা ভাবতেছে যে মেয়ে আমার অনেক ধার্মিক, ঠাকুরকে খুশি করার জন্য পুজো না, দিচ্ছে, বাবা- মনে কি চলতেছে তেনার কথা সেটা তো তারা জানে না। বাবার সবসময় কইতো আমার পুরীটার লক্ষ্মী সবসময় ঠাকুর সেবা করতে। আহা, ঠাকুর সেবা কি কারণে করছে আর মন্ত্র কি উচ্চারণ করছে সেটা তারা জানে না। তার জন্য কি প্রার্থনায় কি বলতে তুমি ঠাকুরকে সে কি বলতে? বালা আসেনি, সে আমার মনে করেনি ঠাকুর, এটাই কি। ওই পুজো দিয়ে ঠাকুরকে এটা বলতে। আর ঠাকুরের কাছে কি চাইতে তার জন্য? শুভকামনা। ইস। আচ্ছা, তারপরে আমি বুঝলাম যে অনেক টাফ টাইম যাচ্ছে, এখন পরে ফাইনাল স্টেজে চলে যাচ্ছি। ফাইনাল স্টেজে আমার পরে আবার ওই যে 1 বছর পরে যখন গেছে কাগজপত্রটা আমার হারায় লেখাপড়ার গেছে। ব্যাপার আমরা তো লেখাপড়া শুনতেছি, বাদ আমি দিয়ে গেছে। সম্পর্কের জায়গাটাতে আসতে সম্পর্কে- চাচ্ছি। ওগুলো তো বুঝতেছি যে আমি ওটা আবার সার্টিফিকেট হারায় গেছে, আর এক ঝামেলা। ঝামেলা। তো সম্পর্কটা কোন দিকে যাচ্ছে আমি সেটা জানতে চাচ্ছি। পরে তো পড়ালেখা 1 বছর আর গিয়ে পয়সা পড়ালেখা বাদ হয়ে গেছে। বাদ হয়ে গেল। পরে আমি কি করছি, আমার তো অনেকটা খারাপ অবস্থা গেছে। আমার বাপ মা পড়ালেখা গরিব ছিল, তখন আমার পড়ালেখা করাইতেছে, আমি তখন হতাশ হয়ে গেছি কি করব কিনা। সেদিন আমি গুরু গাঁজা খাইছিলাম ফার্স্ট সিগারেটও খাইছিলাম। বোঝা মানে আমার জীবনটা আর তখন জীবন মনে হয়েছিল না। তারপরে সারা রাত আমার হতাশ করতো প্রায় 15 দিনের মতো। আমি বুয়া যখন ভাত রান্না করে যাইতো, আমি কি করতাম, এর আগে তো কখনো কিছু খাওনি, তো না, সেদিনই খাইলা খাইনি। নাকি খাইতে শুরু করলা? সেদিনে খাইতে শুরু করছি। তারপরে বুয়া যখন ভাত রান্না করতো তখন আমি ভাত ফালাই দিতাম, সকালের ভাত ফালাই দিতাম, আবার দুপুরের ভাত আমি ফালাই দিতাম, কারণ ভাত থাকলে তো ওরা বুঝবো আমি ভাত খাই না, আমি ভাত ফালাই দিই। পরে একটা বাথরুম ছিল, ওই পরিত্যক্ত বাথরুম, ওইটা কেউ যাইতো না। বড় ভাই আমার সাথে থাকতো, ও তখন চাকরি করতো। খাইতে না কেন তুমি? ওই যে আমার পড়ালেখা গেছে, তখন আমি কি করব, আমার একটা ভিতরে নিজের উপরে অত্যাচার করার চিন্তা, যে আমি নিজেকে শেষ করে দিব। সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঁদতেছি, রাত পর্যন্ত সারা রাত কাঁদতেছি, যেমন মানে কিছু হলো না জীবনে। কিছু হলো না জীবনে। তারপরে এগুলো খাইতেছি, 10টা সিগারেটে পড়ছিলাম, আমার মনে আছে 10টা সিগারেটে গাঁজা পড়ছি। রাত 8টাতে খাওয়া শুরু করছিলাম 4টা পর্যন্ত। তোমার তো মরে যাওয়ার কথা, মরে যাওয়ার তুমি যেহেতু কথা। নতুন তারপরেও আমি কিচ্ছু হয় নাই আমার। আমি তখন কই কি যে আমার ওই গাঁজার বেদনার চেয়ে আমার জীবনের বেদনা অনেক বেশি। নাকি ওই গাঞ্জুরটার সাথে থেকে থেকে গন্ধ না নাকে ঢুকে ঢুকে অভ্যস্ত হয়ে গেছে? না, অবস্থা নেই। যাই হোক, তোমার কষ্টের কাছে এটা কিছুই মনে হয়নি। তারপরে আমি ওই বড় ভাইয়ের একদিন শেয়ার করলাম যে এইভাবে তোর জীবন চলবো না। ওই বড় ভাইরে সবকিছু খুলে বললাম, ভাই আমার এই অবস্থা। পরে বড় ভাই বললো যে তুমি, আবার আমার রিলেশনশিপের কথা ওর কাছে শেয়ার করছি। ওকে। তারপরে বড় ভাই বললো যে জীবনের এখনো কিচ্ছু হয় নাই, তুমি 30 বছর পর্যন্ত কষ্ট করে যাও, কাজ শুরু করো, পড়ালেখা সাবজেক্টটা বাদই দাও, তোমার সবকিছু ঠিক হইব। পরে আমি ঢাকা চলে যাই, আবার ঢাকা যাওয়ার পরে আমার বাবা আবার কলেজে যাইতো আমার মানে আমার মেসেজ যাইতো, বাবা অনেক শখ আমার কলেজটা ঘুরতো। আমি না করে আমি তো থাকি না, ঢাকা থাকি। আর বাবা যখন যাইতেছে আমি ঢাকা। তখন একদিন বাবা গেছে ওই মৌলভীবাজার শহরে গেছে, বাবা কোনোদিন শহরে যায় নাই। আয়েশ করে গেছে, শখ করে গেছে আমার ছেলে এখানে ইঞ্জিনিয়ার। রাত 8টার সময় ফোন দিছে আমারে যে বিশ্বজিৎ কই তুমি? পরে আমি বাবা আমি গাড়ির শব্দ শুনে বুঝে লেছি বাবা গেছে গা। তারপরে আমি বললাম জীবনেও জাননি এর আগে কখনো। পরে আমি বললাম যে বাবা বিশ্ব, তুমি কি একটু এক লাইনে বলবা যে তোমার বাবা বারবার বলতেছিল যে অনেক কষ্ট করে মানুষ করছে আমাদেরকে, কি ধরনের কাজ উনি করতেন? ওই যে নদীতে মাছ ধরতো। তোমার তো ধারণা আছে যে কি লেভেলের কষ্ট এটা? অনেক কষ্ট। আমি জীবনে যে শহরে যাইনি সেদিন শখ করে যাচ্ছে ছেলেকে ইঞ্জিনিয়ার ছেলে কলেজটা দেখবে, ইঞ্জিনিয়ার ছেলেকে দেখবে। কি হলো তখন? আমার বাবা আমার যখন ফোন দিছে তুমি কই, তখন আমার তো মাথা ঘুরছে, মাথা পড়ে যাওয়ার অবস্থা, যে বাবা অবশ্যই শহরে গেছে। পরে আমি বললাম বাবা আমি তো একজন মেহমানের বাড়িতে আইছি ইমার্জেন্সি ভাবে, তো তুমি যে আইলা হঠাৎ করে আমার না জানে। পরে বাবা আবার ব্যাক করছে, আমার তখন বলে নাই যে আচ্ছা আমি যাইতেছি গা। বাবা তখন ওই শহর থেকে একটা ওই লঞ্চের যে যেটি আছে, যেটাকে বলে লঞ্চের যখন লঞ্চ বিরায়, তখন ওইটার মধ্যে শুইয়া রাত পার করছে।
কারো দ্বারা যাওয়ার জায়গা নাই, তখন ওই জায়গাকে রাত পার করছে। মানে এটা আমার সবচেয়ে কষ্টের বিষয় গুরু। কাঁদতে কাঁদতে আমার চোখের পানি শেষ, নাইলে আমি এখন অনেক কাঁদতাম, চিল্লাই কাঁদতাম, কিন্তু এখন আমার কান্না আসে না, আমি পাথর হয়ে গেছি। পরে আমি তখন গুলশান 2 বাড়ি দাঁড়ায় সিকিউরিটি গার্ডের চাকরি নিয়েছিলাম। সিকিউরিটি গার্ডের চাকরি নিয়েছিল তখন গুলশানের ফ্ল্যাটের উপরের তলায় উঠা 10 তলা বিল্ডিং এর উপরে উঠা আমি চিল্লাই কান্নাকাটি করতাম। ঢাকা শহরের যে বাতিগুলো জ্বলতো ওই বাতিগুলোর মনে করতাম কেউ আমার দেখতেছে, আমি চিল্লাই কাঁদতেছি। আমি তখন কি করব, তখন কাঁদতাম আর একটা তুলসী গাছ সামনে নিয়ে তখন সৃষ্টিকর্তারে ডাকতাম যে আমার এই অবস্থা হলে আমি বাপ মারে কি জবাব দেবো। তখন আমার রিলেশনশিপের দিক দিয়ে মন নাই, ওইটাও আছে, কিন্তু ওইটার আমি কি জবাব দেবো, বাবা মারে কি জবাব দেবো। কিন্তু তখন বাবা গেছে, বাবা এভাবে গেল, পরে কিছুদিন পরে আবার মামা গেছে পরীক্ষা দিত, আমার মেসে থাকবো পরীক্ষা দিব, তখন আমি নাই। তখন মামা বুঝা লাইছে, টের পাই লাইছে। আবার আমার সাথে একজন ছাত্র জিজ্ঞেস করছে, তখন ও বলছে আমি ওর সাথে 1.5 বছর ধরে দেখাই পাই না। তার মানে তো বাবা বুঝলো যে আসলে আমার মামা বুঝলো, মামা জিজ্ঞেস করছে যখন, ওরা জিজ্ঞেসে যে ওরা আমি 1.5 বছর ধরে দেখতে পারি না। ও তখন আমার ফোন দিছে তুই কই। পরে আমি আবার বলছি ওরে ডাইরেক্ট যে মামা যখন গেছে আমি মামারে বুঝাইয়ে দিই। আমি বলছি যে আমার জীবনে অনেক কিছু ঘটছে, আমি যে বাচ্চা আছি এটাই আমার মামারে বলো সন্তুষ্ট থাকতে, আর আমার ফ্যামিলি যাতে সন্তুষ্ট থাকে এইটুকুতেই। যাই হোক, এতটুকু আমরা বুঝে গেছি যে তোমার ব্যক্তি জীবন একদম এলোমেলো, ভালোবাসার মানুষটাকে। পরে আমি সিদ্ধান্ত নেই যে ওই আবার যে কইলাম না কাছাকাছি করো, পরে আবার একটা আমি শপথ করি যে আমি এই মুহূর্তে যদি আমি আবার বিড়ি সিগারেট খাই তাহলে আমার এটা এফেক্ট করবে বেশি। তখন আমি ওইটা আবার উল্টা স্রোতের বিপরীতে চিন্তা করে আমি তখন সৃষ্টিকর্তার নিয়ে একটা শপথ করি যে আমি কোনোদিন বিড়ি সিগারেট খাবো না। পরে আমি আর কোনোদিন এগুলো খাইনি। দ্যাটস গ্রেট। সো তোমার ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক একেবারে ছাড়া অবস্থা, নিজেও একদম ধ্বংসের দ্বার প্রান্তে। সবচেয়ে বড় কথা, যে মানুষগুলো এত কষ্ট করেছে তোমাকে এই জায়গাতে নিয়ে আসার জন্য, সেই মানুষগুলোর সাথে রীতিমতো বেইমানি করতেছো দিনের পর দিন, রাইট? যেগুলো পরবর্তীতে উনি জেনে গেলেন। সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়ালো তাহলে ফাইনালি? আমরা একটু 5 মিনিটে যদি তোমাদের ফাইনাল সম্পর্কের ব্যাপারটা একটু শুনি। পরে আমি একদিন ফুটবল খেলাতে আছি, ওই যে একটা প্যারা ওর বাড়িতে, আমরা ডিটেইলে না গিয়ে শুধু একদম স্ট্রেট ওয়েতে তোমার হ্যাঁ সম্পর্কটা কি হলো পরে ফাইনালি? ও আমার একদিন ফোন দিয়েছে যে আমার বাড়িতে আমার ভাই অনেক গালাগালিজ করতেছে। পরে আমি তুমি এখন বাইরে আসো বাড়ি থেকে। হঠাৎ করে? হঠাৎ মানে 4টার সময় ফোন দিয়ে জানাইছে। আমি বলছি যে গালিগালাজ করতেছে কেন? বিয়ে শাদীর করানোর জন্য চাপাচাপি হচ্ছিল? আমরা যে সম্পর্কটা ওটা তো অনেক লং টাইম রিলেশন, ওরে অনেক বাড়ি থেকে চাপ দিত। ওকে, এর মধ্যে তোমার তো দেখা সাক্ষাৎ হচ্ছে না? না, দেখা সাক্ষাৎ হচ্ছে না, শুধু ফোনে মাঝে মধ্যে। একদিন ফোন দিয়ে এরকম বলতেছে, প্রায়শই ফোনে কথা হয়, একদিন ফোন দিয়ে কি বলতেছে যে আমার অনেক কষ্ট হইতেছে, তুমি যে কালকে ফোন দিছিলা ভাই জানিয়ে গেছে, ভাই আমার গালিগালাজ করতেছে। তখন আমি আমার জীবন নিয়ে এক যন্ত্রণায়, তখন আবার রিলেশনশিপ আর এক যন্ত্রণায়, তখন আমি নিজের নিতে পারতেছি না। দেখি করছো? তখন আমি ফুটবল খেলতেছি, আমাদের গ্রামে ছিলাম তখন, আমার শরীর কর্দমাক্ত। তখন আবার আমি সাথে সাথে বলছি তুমি বাইরে আসো। আমি 5টার সময় ফোন দিছে, তখন আমার সাথে সাথে ডিসিশন, আর কোনো আগে থেকে প্ল্যান নাই যে আমি বিয়ে করবো। ডিসিশনটা কেন নিয়েছে বলে তোমার মনে হয়? জীবনে একদম বিরক্ত জীবন নিয়ে তুমি বিরক্ত জীবন নিয়ে আবার এটা নিয়ে কথা শুনছো, মনে হচ্ছে যে একটা কিছু করে ফেলি, বিয়ে করে ফেলি বলতেই বিয়ের ডিসিশন নিছো? বিয়ের ডিসিশন নিছে, আবার ওই যে খাওয়া দাওয়া করাইবো কিভাবে ওইটা চিন্তা নেই। যে আমি শুধু বিশ্বাস করতাম যে ওই যে আমি কাজ করতাম, আমার তখন নিজের প্রতি একটা বিশ্বাস আছে, যদি কাজ করি তাহলে আমি দৈনিক 500 টাকা রুজি করে আমার সংসার চালানো সম্ভব। ওকে বলে বের হয়ে আসতে, ও কি করলো? মনে কি করলো? ও তখন যে হঠাৎ করে এই সিদ্ধান্ত, তাই আমি হঠাৎ করে ভাবতে ভাবতে 5 বছর গেছে। আর কি বাবা, ও 5 বছর অলরেডি সম্পর্কে পার হয়ে গেছে। তারপর পরে আর কি বাবা, তখন কইছে আচ্ছা ঠিক আছে তাহলে সন্ধ্যাবেলা আসো। পরে আমি আমার এক বন্ধুরে ফোন দিছি যে বন্ধু আমার 10,000 টাকা ধার দে। আমি 10,000 টাকা ধার নিয়ে বিয়ে করছি। তখন আমার হাতে আছিল 2,000 টাকা, আর ওই 10,000 টাকা ও কি করলো? ও তখন বাড়ির পিছন দিয়ে, তখন বর্ষাকাল, আমি একটা ডিঙ্গি নৌকা নিয়ে ওর বাড়ির পিছন দিয়ে গেছি। হাওর তো তখন পানিতে সয়লাভ থাকে, একদম ভরপুর সাগর। ডিঙ্গি নিয়ে চলে গেছে একাই। ধরা পড়লে তো একদম গণপিটুনি খাইতে, যে ব্যাপারে সন্দেহ ছিল না। বাড়ির পিছনে গেছে, ও কি করে কিভাবে আসলো? ও মনি ভয় লাগেনি? বাড়ি থেকে কিভাবে বাইরে হচ্ছে এরকম একটা লক্ষ্যের মতো ভীতু একটা মেয়ে? এদিন আমি রান্না করতেছি, মানে শুটকি ভর্তা, ডাল, ভাত রান্তাছে, আমার বইনে বাদাম চুলাইতেছে। এই সময় একটা তিল সংক্রান্তি মতন, আমি কিতা করছি, তাই না আমার কইতেছে হয় ডিসিশন একবারই নেই। তো আপনার জীবনটা শেষ করছে, যে জীবন ডিসিশন একবারই নেন, বাড়ায় যা। মানে তোমার চিন্তা হলো না, ভয় হলো না যে বাড়ায় যাবো, কি হবে না? আমি মানে সবে চাই, আমার টাম্মা পাইতে চাই,
তে টাম্মারে 50 টাকা দিছে আমার টাম্মা তুই কুস্তা খাইলিও এটাই তো কই বাস আইছে আমারে কি খাইতে দিছিল 50 টাকা দিয়ে? ওই আগে কেক আর ঠান্ডা খাইব না টাম্মা ম্যানেজ তাতেই তো কেক আর ঠান্ডা খাস টাম্মা, আমি তেনার সাথে যাচ্ছি। হয় আমি কেউরে জানাইছি না ওই বাতে সারি একটা বল লইয়া পানি বল লইয়া বাইরে গেছি গিয়ে বাবা আইসি আমরা কোনো কিছু আনছি না বাবাই আইছি পরে আমার মা খুব কান্নাকাটি করছে পরে কানতে কানতে চোখে মানে ফুলাই গেছে পরে সুনামগঞ্জ গিয়া চোখে অপারেশন করছে পরে বাবা কানতে কানতে শেষ পরে পরে 1 সপ্তাহ পরে 15 দিন পরে আমার টাম্মা মারা যায় আমার কথা ভাবতে ভাবতে আমি টাম্মারে দেখতে পারছি না টাম্মার লাশটা পর্যন্ত দেখতে পারছি না আমার মা ওখানে আমার সাথে মাতে না আমার ভাই বিদেশ থাকে আমার সাথে মাতে না আমার একটা ছেলে হয়েছে গ্রামে মিলে আডে উঠে আমার মা ওখানে আমার ছেলেটারে দেখছে না আমার ভাই তাই পুজো তাই ধনী সংসারে গেছে ধনী পরিবারে গেছে যখন বুঝুক ওখানে আমি ঢাকা আমার স্বামীর সাথে গার্মেন্টসে ভর্তি হই গার্মেন্টসে ভর্তি হয়ে 2 জনে কাজ করি আমার টাম্মা কথা কইলে আমার ভিতর বাচ্চা উঠে ইদানিং আমার মামার বিয়া গেছে আমার কেউ জিগাইছে না আমার সাথে গেলে আমার বড় বোন আমার সাথে যোগাযোগ করে আমি প্রেগনেন্ট অবস্থায় সিজারও আমার সাথে কেউ নাই হলে আমার শাশুড়ি আমার সাথে আসলো মারে আমি খুব মিস করতাম সব সময় করি কিন্তু মা আমার সাথে একটু মাতে না আমি একটা ভুল করছি দেখে আমার ভাই আমার সাথে মাতে না এরা অনেক শাসন করছে ঠিক হয় কিন্তু শাসন আমি বুঝতে পারছি না আমার স্বামী যেমনই আনছে আমারে আমি তেমনই রাখতেছে এটার লেগে আমি অনেক খুশি কিন্তু আমার মা মাতে না দেখে বাপ মাতে না দেখে আমার অনেক কষ্ট 3 বছর ধরে স্বামীর বাড়িতে কাজ করতেছি ইচ্ছা হয় মনে 5টা দিন যদি আমি শান্তিতে একটু থাকতাম কাজ টাজ না কইরা একটু ঘুরাইতাম এই সুযোগ আমার হয় না আমার মা আমার ছেলেটারে বাড়িতে চায় না আমার গ্রামও আমার ছেলেটারে ফালাই তো আমি গ্রামে ভর্তি হয়েছি বয়স কত? বয়স 2 বছর গেছে ওখানে রেখে এসে গার্মেন্টসে কাজ করতে হয় মার্চের 10 তারিখ গেছে খালি ও 2 মাস হয়ে ভর্তি কথা বলবো হ্যাঁ তারপর বলি যে সময় আমি প্রেগনেন্ট আসলাম আমার মার আমি অনেক মিস করছি ফোন দিতাম একটা কর না তো আমার মারতো না তার সাথে আমার ভাই আমার সাথে মারতো না আমার খুব ইচ্ছা হয় 5টা দিন আমি থাকতে পারতাম সময় ভালো লাগে না কাজ করতে করতে যদি 5টা দিন লেগে মায়ের নিত বাবা নিত ইদানিং বাবাই খুব ইচ্ছা মনে হয় আমার পুত্র দেখবার লাগে অন্য করে গেছে গিয়া পরে আমার পুত্র লইছে লইয়া 100 টাকা দিছে আমার বাপ উসমানির ভর্তি লাঞ্চে পানি জমে আছে গা দিদির কাছে শুনছিলাম পরে বাবার সাথে মারছি বাবার সাথে মারতে কান্তাছি বাবা কবিটি খাইন্দা লাভ নাই মাই এটা কর্মই বিটি খাইন্দা লাভ নাই কেউ দেখতাই না আমি আমার ভাই ওখানে অভিমান হয়ে রয়েছে ও দৈনিক ফ্যামিলির কাছে বুঝুক তাই
তোমার ফোন কেউ ধরে মানে আমি ফোন দিই ঘরতে ছোট কাকার ফোন দিছিলাম, ছোট কাকা আমার সাথে মারছে না, আমার ফুটে রাতে দিছে, আমি বাবা দাদু দাদু ডাক, কিন্তু ছোট কাকা রাখকে দিছে, ছোট কাকি 2 দিন মারছিল, ছোট কাকি ফোন রাখকে দেয়, মা মাথে না, মা একদম মাথে না, সন্ন্যার সাথে আমি মারতি, মা কি দাওয়ারে ইদইতা সন্না করে দিয়ে রাঙ্গার ডিম রাখকে দে, মা দিক খেলাইব, ছোট কাকা দিক খেলাইব, রাখকে দে রাখকে দে রাখকে দে। মামার বিয়া গেছে, আমি সারা রাত কাঁদছি, কেউ আমার কথা মনে করে না, সবাই মোবাইলে দেখি, সবাই আনন্দে। মামার বিয়ে গেছে? মামা আমার এক মামা, মা মাসি 5 জন, একটাই মামা, সবাই আনন্দ করতেছে, এটা মোবাইলে দেখছো তুমি? মোবাইলে দেখছি, কিন্তু আমার কথা কেউ মনে করে না। তোমার ফোন কি কেউ ধরে মনি? এখন কেউ কি ফোন ধরবে তুমি ফোন দিলে? আমি দেই ফোন, আমার ছোট একটা বইনে ধরে, সন্ন্যায়। বাবা কি ধরবে? বাবা আমার সাথে 2 দিন মারছিল, গরম মোবাইল থাকে, বাবা মোবাইল অতটা চিনে না। বোনকে ফোন দিলে কথা বলা যাবে এখন? বলা যাইবেও না, না ঘুমাই দিছে। কাউকে কথাতে নেওয়া যাবে ফোনে কাউকে? তোমার কি মনে হয় বিশ্ব, ওর পরিবারের কাউকে ফোনে নেওয়া সম্ভব, বা ওর ভাইকে? আমার ভাই আমার মনে হয় গুরু যে থাকে। ওরা প্রোগ্রামটা দেখতেছে, ওরা আজকে না দেখো কালকেও দেখবো ভিডিওটা, তারপরে ও অনেকদিন কান্নাকাটি করে, আমিও চেষ্টা করছি যে জানানোর, ওরা জানাইছি, যার মাধ্যমে পারছি জানাইছি, অনেক চেষ্টা করছি, তোমার কিন্তু বোন কি ফোন ধরে? আমার বোন ফোন ধরে, দইরা লুকাইয়া মাতে আমার সাথে, রাঙ্গান্ধি ছোট আগা দেখবো, রাঙ্গান্ধি বাবা আইছে রাখকে দেই আমি। ভাই কি বিদেশ? ভাই ভাই বিদেশ, কোন দেশে আছে উনি? ওই ব্রুনাই। ব্রুনাই। এক গ্রামেই থাকি আমরা, অন্য গ্রামে, কিন্তু আমার ফুটটাতে আইছি, কিন্তু কেউ আমার পুত্রে কেউ দেখে না। আমার শাশুড়ি হার্টের নিচে লাঞ্চে বাল্বের সমস্যা হয়েছে গা, 2টা বাল্ব ছুট হয়েছে গা, কইছে অপারেশন লাগবো, সিলেট উসমানিত ভর্তি, তে উসমানির থেকে ঢাকা কইছে সরকারি হাসপাতালে ভর্তি হইতো। বাবার নাম্বারে, ওর নাম্বার থেকে ওর ফোন আছে, পার্সোনাল ফোন আছে কি? ওর নাম্বার থেকে ফোন দাও তো, বাবার নাম্বারে ফোন ধরে কি? মনি, তোমার কান্না আর তোমার কষ্ট আমাকে একদম এলোমেলো করে দিল আজ। আমি অসম্ভব কষ্ট পাচ্ছি তোমার কান্না দেখে। আর যে পরিমাণ ভালোবাসছে তোমার বাবা মা, তোমার ভাই, তোমার কাকা, সবাই, গোটা পরিবারের লোকজন, আর তোমাকে ঘিরে যে পরিমাণ আস্থা ছিল, ওদের অভিমান করা, রাগ করাটা কিন্তু জায়েজ, এটা তো তুমি বুঝো। তুই যে আমার অত বাবারে দেখলে যেসা মানুষে ওকে খান নাইব, এমন বাবারে তো এইছে আমি। আমার টাম্মার দ্বারা আমি মনে হইলে আমার বুঝে সিলাই আনতাম, ইচ্ছে হয় খুব আদর করতাম আমার টাম্মারে, ডেলি স্নান করাইতাম, খাওয়াইতাম, সব করতাম, কিন্তু লাস্টের সময় আমি আমার টাম্মারে দেখছি না। তোমার চলে যাওয়াটা হয়তো সহ্য করতে পারেনি বেচারি, নাহলে এই মানুষটি 7 দিনের মধ্যে হয়তো চলে গেছে তোমার অসম্পূর্ণতার কারণে। ঠাম্মা দেখবার লাগে সবরে ফাগল হয়েছে গা, সবে এত ধরে, লক্ষ্মীদা এত ধরে, আমার এটা দেখাইবে, একটু দেখাইবে, কিন্তু মাঝে মাঝে হয় এটা দেখাইতো, ইটা হয় তে ঠাম্মা হয়ে জায়গা। দেখো তো, তোমার বোনকে না, কারণ ও তো আবার পারমিশনের ব্যাপার আছে যেহেতু, তো সামহাও তোমার বাবা ফোনটা ধরে কি বারোই। আমরা এই ফাঁকে কয়েকটা টেক্সট নেই, আর অনুরোধ করতেছি যে আমাদের এই ভালোবাসার বাংলাদেশ আজকের আয়োজনটা বহু মানুষের কাছে যদি আমরা পৌঁছে দিতে পারি, যত বেশি শেয়ার করা সম্ভব, এবং সেই সাথে যেমন ভালো লাগা, যেমন অসম্ভব অন্যরকম একটা অনুভূতি নিয়ে আমরা আজকের আয়োজনটা শুরু করেছিলাম। বাট দিস ইজ সো আনফর্চুনেট যে প্রথমেই তো লক্ষ্মীমন্ত এই মেয়েটির এর যে বর্ণনা দিচ্ছিলাম আমি, তার চোখের পানি আমাকে আসলেই এলোমেলো করে দিয়েছে, বা একটু আমাকে অন্যরকম
আমার মনে হয় যারা আমাদের সাথে কানেক্টেড আছেন তাদের একই অবস্থা, কয়েকটা টেক্সট নিয়ে, আর যদি সম্ভব হয় কোনোভাবে তাদের কাউকে যদি ফোনে আমরা কানেক্ট করতে পারি তাহলে হয়তো ভালো হয়। তার মধ্যে আমি একটা রিকোয়েস্ট রাখতেছি, তোমার তো তুমি পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হয়েছিল, বাট তো কমপ্লিট করোনি তুমি, না করছি না। আর তোমারও অবস্থা পলিটিক্যাল পলিটেকনিক্যাল শুরু করেছিলে, সেটাও কমপ্লিট করোনি। সো ভালোবাসা, অনেক সময় আমরা ভালোবাসার একটা গল্প শুনেছিলাম যেখানে একজন উচ্চপদস্থ ব্যাংকার এবং তার সহধর্মিনীকে নিয়ে আসছিলেন, তারা প্রেমে পড়ার পরেই পরস্পরকে তৈরি করতে এত বেশি সাহায্য করে, সহযোগিতা করে, তারা প্রতিষ্ঠিত হয়। আর এখানে প্রেম যখন বৈবাহিক সম্পর্কে রূপান্তরিত হলো, আর এই রেসপন্সিবিলিটির কারণে দুইজনে কিন্তু তাদের কক্ষ থেকে বিচ্যুত হয়ে যায়। সেও তার লেখাপড়া শেষ করতে পারেনি, সেও তার পড়ালেখা শেষ করতে পারেনি। এখন কোনো কাজই ছোট না, গার্মেন্টসে তারা 2 বছরের বাচ্চাকে গ্রামের বাড়িতে রেখে এসে গার্মেন্টসে দুইজন মানুষ অহর্নিশ কাজ করতেছে, এবং যে কাজের স্বপ্ন তারা দেখতো, যে জীবনের স্বপ্ন দেখতো, সে জীবন থেকে অনেক দূরে এখন। সো ভালোবাসা এমন এক উপলক্ষ বা এমন এক পরিস্থিতির সামনে তাকে দাঁড় করিয়েছে। ওদের দুইজনের জায়গাতেই গল্পতে একটা জিনিস খুব বেশি মাত্রায় কমন, সেটাই হচ্ছে যে তারা দুইজনই তাদের পরিবারের প্রতি অসম্ভব রকমের ডেভোটেড ছিল, এবং পরিবারও তাদের প্রশ্নে যে পরিমাণ স্যাক্রিফাইস করেছে। স্পেশালি বিশ্বজিতের পরিবার তাদের সে সক্ষমতা না থাকার পরেও তাদের সন্তানের জন্য চূড়ান্ত পর্যায়ে চেষ্টা করেছে। মেয়ে হিসাবে মনির যে বর্ণনা আমরা শুনেছি, বিশ্বজিৎ স্বামী হিসাবে যে বর্ণনা দিয়েছে, এবং তাকে আমরা কাছ থেকে যতটুকু বুঝেছি, এরকম একটা লক্ষ্মীমন্ত মেয়ে এ ধরনের একটা সিদ্ধান্ত নেয়ার কারণে গোটা পরিবারের সমস্ত মানুষের কাছ থেকে দূরে চলে যাবে, এবং এমন একটা সিচুয়েশনে বেচারি এসে পড়েছে, শারীরিকভাবে মানসিকভাবে কোনোভাবেই সে ভালো নয়। ও দূরে থাকার কারণ আমি, কারণ আমার ইনকাম নাই, আমার টাকা নাই, আমার সেটাই হয়তো রিজন না, পাশাপাশি এটাও তো রিজন যে তার মেয়েকে নিয়ে তারা তাদের মতো করে স্বপ্ন দেখতেই পারে যে আমরা নিজে থেকে দেখে শুনে বিয়ে দিব। হয়তো তোমার চেয়ে ভালো হতে পারে, মন্দ হতে পারে, কিন্তু তোমার হয়তো ধারণা এরকম যে আমার যদি টাকা পয়সা থাকতো তাহলে এই ঘটনা হয়তো ঘটতো না, আবার ঘটতেও পারতো, কারণ অনেক ফ্যামিলি কিন্তু ভাবি না, আমি ভাবি। তবে তোমার একটা আমি সত্যি প্রশংসা করবো যে তুমি বললে যে তুমিই কারণ, এক্স্যাক্টলি তুমিই কারণ, তোমার কারণে সে তার পরিবার থেকে এখন দূরে। এজন্য যে পরিমাণ ভালোবাসা তার প্রাপ্য, সে অলরেডি বলেছিল যে আমরা একটু কষ্টে আছি ঠিকই, কিন্তু তাকে সে আমাকে যেভাবে নিয়ে আসছিল আমাকে ঠিক সেভাবেই সে রেখেছে। তোমার ব্যাপারে তার কোনো কমপ্লেইন নাই, কিন্তু তার সাথে যা ঘটতেছে, যেমনটা বলছিল, যেমন বাবাকে আমি রেখে এসেছি, যেটা কেউ কোনোদিন করবে না, এমন মাকে আমি রেখে এসেছি। আর ঠাম্মার কথা বলছিল যে ঠাম্মাকে সন্তানের মতো করে, বয়স হয়ে গেলে তো এ ধরনের মানুষগুলোকে অনেকে সন্তানের মতো করে লালন করে, তাকে গোসল করানো, তাকে খাওয়ানো পরানো। 7 দিনের মধ্যে ঠাম্মা কিন্তু ওকে ছেড়ে চলে যায় না ফেরার দেশে। কারণ একটাই, যে তার অভাব, তার মনির অভাব তার জীবনে কেউ পূরণ করতে পারেনি। ওই কষ্টে, এই ব্যথা নিয়ে সে পৃথিবী ছাড়ে না ফেরার দেশে চলে যায়। তো দিস ইজ অল অ্যাবাউট। খুব ভালো হতো যদি আমাদের তাদের পরিবারের কারোর সাথে একটু কথা বলার সুযোগ পেতাম। আজকে যদি সত্যি এরকম কোনো ক্যারিজমেটিক কিছু ঘটে যেত যে মনি আবার ওই বাড়িতে ফিরতে পারবে, মনি আমরা কারোর সাথে কথা বলতেছি, স্পেশালি মা পারমিশন দিচ্ছেন, অথবা মনির 2 বছরের সন্তান তাকে নিয়ে মায়ের কাছে যেতে পারবে, প্রণাম করতে পারবে, এই ঘটনা যদি ঘটাতে পারতাম, আমি প্রোগ্রামের দিক থেকে তো বটে, ব্যক্তিগতভাবে খুব খুশি হতাম। কারণ মনির কান্না, মনির ওই মিষ্টি মুখটাতে যখন চোখের পানি গড়িয়ে পড়তেছিল, স্পেশালি তার কাজল টাজল গড়িয়ে পড়তেছিল, তখন আমার ভেতর আসলেই খান খান হয়ে যাচ্ছিল। আমি অসম্ভব রকমের কষ্ট অনুভব করতেছি মনির জন্য। সো প্রোগ্রামের স্বার্থে তো বটেই, আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হতাম যদি তাদের পরিবারে কারোর সাথে ফোনে কানেক্ট করা যেত। যদি আমরা ফোনে এখনো কাউকে কানেক্ট করতে পারি। আমার বড় বোনে কইছে ভাই বিদেশ থেকে আইলে তোরে নিব, দেখি নেনি। এমনি করে মিষ্টি করে হাসতে থাকো মনি, হাসি ওইটাই। হাসো, তোমার চোখে আসলে কান্না মানায় না। আমি অসম্ভব কষ্ট পাচ্ছি, বিশেষ করে তোমার এত সুন্দর করে কাজল দেওয়া চোখটাতে যখন কাজল আর পানি গড়িয়ে গড়িয়ে পড়তেছিল, অসম্ভব কষ্ট হচ্ছিল। তোমার ঠাম্মার কথা বলতে গিয়ে যখন হাউমাউ করে কেঁদে উঠলে, ভেতরটা আমার মোচড় দিয়ে উঠেছিল। আমার মনে হয় প্রতিনিয়ত কাঁদে মনি, সব ঠিক হয়ে যাবে, আমারও বিশ্বাস সব ঠিক হয়ে যাবে। ওকে, আশীর্বাদ একদম অন্তরের অন্তঃস্থল থেকে তোমার জন্য। আমি বললামই তো যে প্রোগ্রামের স্বার্থে তো বটেই, আজ আমার ভেতর কাঁপিয়ে দিয়েছে, কারণ এত মিষ্টি, এত লক্ষ্মীমন্ত, এত অদ্ভুত রকমের ভালো লাগতেছে তোমাকে দেখে। সেই মুখে কান্না যখন আমি দেখতে, সেই চোখে যখন এরকম অঝরে পানি ঝরতেছে, আমার ভিতর এলোমেলো করে দিয়েছে। আর তোমাদেরকে আমি অসম্ভব পছন্দ করার 2টা বড় কারণ, বিশ্বও বলতেছিল, এক পর্যায়ে প্রেম ব্যাপার ছিল না, ব্যাপার ছিল আমার বাপ মাকে যে আমি তাদের সাথে একরকম গাদ্দারি করতেছি, যে তারা স্বপ্ন দেখতেছে আমার ছেলে ইঞ্জিনিয়ার হচ্ছে, আর আমি 7,500 টাকা চাকরিতে ধরা খেয়ে
আমি এখন মানুষের কারখানা ফ্যাক্টরি কাজ করে বেড়াচ্ছি, কোনো বাড়ির দারোয়ানির কাজ করতেছি। সো আমি তাদেরকে কোন মুখ দেখাবো? তখন প্রেম ভালোবাসা চাইতে বাবা মার প্রতি তার যে বোধ, সেটা বড় হয়ে দেখা দিয়েছিল। তোমার ক্ষেত্রেও তাই, যে আমি এমন বাবা মাকে কিভাবে ফেলে দিয়ে আসলাম যে বাবা মার জন্য আমার প্রতিদিন কলিজা পুড়ে, প্রতিদিন আমার চোখের পানি ঝরে। এই বোধটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাদেরই না গীতার কি চমৎকার শ্লোক, পিতা ধর্ম পিতা স্বর্গ পিতহি পরমন্ত পিতরি পিতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেব জননে জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। সব দেবদেবতার উপরে পিতা আর মা। গুরু ও প্রতিদিনই প্রার্থনা করে, ও আমার বাবার নাম নেয় আবার ওর বাবার নাম নেয়, দুজনের নাম নেয়া ওই শ্লোকটা বলে। কিন্তু এই জিনিসগুলো পড়ার পরে ওটাই তো ইম্পর্টেন্ট, যে মেয়েটিকে বাবা মা সকালবেলায় চোখ মেলার পরে তুলসীর কাছে প্রার্থনা করার অবস্থায় দেখেছে। সেই বাবা মার ভেতর কেঁপে গেছে না, পাঁজর ভেঙে গেছে না, যে আমার মেয়ে পারলো এটা করতে, তার পা গেল, বুঝলাম তার জন দিয়ে তাকে ভালোবাসে, ডিঙি নৌকানে একটা ছেলে আসলো, সে চলে গেল, সম্ভব হলে এটা কিভাবে সম্ভব করলাম আমিও কল্পনা করতে পারি না। আমি জানি, আমি বুঝতেছি তুমি ওই ধরনের মেয়ে, তুমি আসলেই কল্পনা করতে পারোনি। বয়স একটা কারণ, ম্যাচুরিটি একটা কারণ, প্রেম এমনই একটা নেশা ওই বয়সে ধরিয়ে দেয়, তখন ঠিক বেঠিক ভাবার মতো অবস্থায় মানুষ থাকে না। ও বেটাও যে খুব প্ল্যান করে করেছে তা কিন্তু না, ব্যক্তি জীবনে এলোমেলো অবস্থাতে আছে, তার মধ্যে তোমার মারছে, ঝামেলা করছে, সব শুনছে, যে এই একটা কিছু করে ফেলে, একটা উল্টাপাল্টা কিছু করতে মন চায়, পুরুষের এটা ফিতরত, একটা ঝামেলা কিছু করে ফেলি, করে সবকিছু ঠান্ডা করে ফেলবো। ঠান্ডা হয় না, এটা তারও এলোমেলো হয়ে যায়, যেমন তোমাদের হয়েছে। না গুরু, আমার এলোমেলো হয়নি। আমি ওরে আনছি, ওরে লালন পালন করার দায়িত্ব আমার। আমি জানি যে তোর জীবনে যে তোর ধরে যদি জান থাকে, তুই সর্বোচ্চটা চেষ্টা করবি, এবং তোর বউ তো এটা বলছেই। কিন্তু তোর এলোমেলো একটুকু হওয়ার জন্য যথেষ্ট যে তোর কারণে সে তার গোটা বংশ থেকে বিচ্ছিত হয়ে আছে। তো একজনের ভালোবাসাতে পুষাবে না, এখন সবার ভালোবাসা তোকে দিতে হবে, রাইট? সে আমারও কইছে আমার পড়ালেখা নাই মনি, যদি তুমিও যাও গাতে আমার জীবনে আর কেউ না, যাস না, মরে যাবে তাহলে, ওইটা করিস না। বাট আমার বিশ্বাস কারণ মনি তোমার মতো মেয়েদের ক্ষেত্রে বাবা মার আশাটাও তো অনেক বেশি থাকে না। তুমি তো ওইরকম 8-10টা মেয়েদের মতো না যে নিজের মতো করে চলেছো, মাস্তি করেছো, বাবা মার খেয়াল করনি, এমন তো না। তো তুমি লক্ষ্মীমন্ত মেয়ে, তোমার কাছে তো চাওয়াটাও বেশি, তাতে পাঁজর ভেঙে গেছে যে আমার এই মেয়ে পারলো এটা করতে। আমি কি বুঝাতে পারছি? এটা তো তোমাদের, বিশেষ করে তোমাদের সনাতনীদের মধ্যে এই জিনিসটা খুব মারাত্মক। আমি দেখেছি সংসারের প্রতি যে ইনভলভমেন্ট, সন্তানকে পরিপূর্ণভাবে মানুষ করা, আমি দেখেছি সনাতনীদের মধ্যে এই জিনিসটা খুব মারাত্মক। একজন মানে সন্তানের মা যারা এখনই নিয়ে যাচ্ছে হয়তো নাচের ক্লাসে, এখনই নিয়ে যাচ্ছে আর্টের ক্লাসে, এখনই দৌড়তেছে ক্লাস করতে, নিজের দিকে তাকানোর খেয়াল না। মানে ওনাকে দেখলে, রাস্তাঘাট দেখবি, এ ধরনের অনেকে দেখবি, শাখা পড়লে তো বুঝতে পারি যে না সনাতনী, দেখবি তোর নিজের দিকে কোনো খেয়ালই নাই, সন্তানের উপর সব খেয়াল। লাস্ট কবে চুল আঁচড়াইছে, মুখটা কবে ঠিকভাবে করছে, বা ওকে কেমন দেখাচ্ছে, কোনো দিকে খেয়াল নাই। খেয়াল একটাই, ওর সন্তানকে সেরা বানাতে হবে। তো এইভাবে মানুষ করার পরে এই ঘটনা যদি ঘটে, তাহলে তো তাদের পাঁজর ভাঙবে। তোমার সন্তানের নাম কি? মুগ্ধ। আল্লাহ না করুক এমন ঘটনা যদি পুনরাবৃত্তি ঘটায়, বিশ্বজিৎ যেমন ঘটাইছে, তোর ভেতরটা এরকম ফেটে যাবে মনে। না, আমার মুগ্ধ যেমন আমার মা বাপে মন যাওয়ার তারে মুগ্ধ করতে। এমনটাই তো মনির ক্ষেত্রে তার বাপ মা ভাবছে, তাই না? এর জন্যই তো কলিজাটা ভেঙে গেছে। আমি মা হয়েছে যে সময় আমি কি কষ্টটা করছি, সময় বুঝছি আমার মা কি কষ্টটা করছে। এখন মুগ্ধর কারণে হয়তো এই ভাবনাটা বোঝা উচিত না, সেটাই আমার বিশ্বাস যে এই ঘটনাটা ফিরে আসুক। আজ আমি সত্যিকার অর্থে একটা পবিত্রতম রজনীতে, অন্তত তোর জন্য না হলেও আমি মনির জন্য মন থেকে দোয়া করতেছি। আমাকে ভেতরটা কাঁপায় দিয়েছে মনির কান্না, মনির কষ্ট। আমার কাছে মনে হচ্ছে যে এত চমৎকার নাকটা দেখছো, সাইড প্রোফাইলে কত সুন্দর দেখায়, আর এত 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 মিষ্টি একটা মুখে, আর কোনোভাবে যেন চোখের পানি না গড়িয়ে পড়ে, বারবার কাঁদতে কাঁদতে হাসতেছে। হ্যাঁ, তো এরকমই থাকো তুমি, আর সুন্দর করে জীবনটাকে বাঁচো তুমি। আমার বিশ্বাস তোমার বাপ মায়ের কাছে আমি, ওনারা আমার হয়তো বড় হবে না, আমি তো বড়, অনেক বয়স আমার সমবয়সী হইতে পারে আমার মনে হয়। তোমার বাবা মাকে মনে হয় আমাদের বয়সই হবে নাকি মনে হয় না? এগুলো সব কালার করা, তুমি চুল দেখে কনফিউজ হও না তো। যদি আমার বয়সেরই হয়, তারপর আমি করজোড়ে আপনাদের কাছে অনুরোধ করতেছি। আমি আপনাদের যে বললাম যে গীতার শ্লোক আরেকবার বলতেছি, সেটা ডেডিকেটেডলি আমি এই মেয়েটির পক্ষ থেকে। পিতা ধর্ম পিতা স্বর্গ পিতহি পরমন্ত পিতরি পিতিমাপন্নে প্রেন্তে সর্বদেব জনে জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। বিশ্বাস করুন, এই জায়গা থেকে, পিতা এবং মাতার ওই দেবতার জায়গা থেকে আপনারা এতটুকু নামেননি। এক্স্যাক্টলি মেয়েটির মনে
মেয়েটির কলেজার ভেতরে, মেয়েটির মাথার মধ্যে শুধুই আপনাদের বসবাস। কিন্তু এটা একটা বয়স ছিল, ওর প্রতি কিছুটা দুর্বলতা ছিল, ওখানে ম্যাচুরিটির একটু অভাব ছিল, হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তাই বলে এরকম লক্ষ্মীমন্ত মেয়েটাকে পর করে এখন দিবেন, গুরু আমি একটা কথা বলতে চাই, ওকে পর করে দিয়েন না প্লিজ, বুকের মধ্যে টেনে নেন। ও আপনারই সন্তান, আর যদি আপনি বুকের মধ্যে টেনে নেন, কোনোদিন যদি এই লক্ষ্মীমন্ত মেয়েটিকে আবার কোনোদিন প্রোগ্রামে নিয়ে আসে বিশ্ব, আমি যদি দেখি যে ও হাসতেছে, ও প্রাণোচ্ছল ভাবে জীবন কাটাচ্ছে, আবার ওই বাড়িতে গিয়ে পুজোর অঞ্জলি দিচ্ছে, এবার আর বিশ্বর জন্য না, গোটা বাবা মা সবার জন্য দোয়া করতেছে, এর চাইতে ভালো লাগার আর কিছু হবে না। আমি এই প্রার্থনা করি অবশ্যই এই মেয়েটির জন্য। এবং সেদিন যদি এরকম কিছু ঘটে মনি, বাড়িতে যদি ফিরে যাও মুগ্ধকে নিয়ে, এবং ওদের সাথে যদি কোনো এক পুজো কাটানোর সুযোগ পাও, প্লিজ আমাকে খবর দিও। হয় তোমার ওখানে গিয়ে আমি দেখা করে আসবো, আইদার তুমি আমার স্টুডিওতে এসে খবর দিও যে গুরু সব ঠিক হয়ে গেছে, এখন আমি আমার দেবতা তুল্য বাবা মাকে ফিরে পেয়েছি, আমি ক্ষমা চেয়ে নিয়েছি, আমি প্রয়োজনে এটার জন্য প্রায়শ্চিত্ত করব সারা জীবন, তারপর আমি আমার বাবা মাকে ফিরে পেয়েছি। আমি খুব খুশি হব, আমাদের ভালোবাসার বাংলাদেশের দর্শক যারা আছে তারা অনেক খুশি হবে। এই মেয়েটি ভালো থাকুক, সেটি আমাদের প্রার্থনা। বিশ্ব কি বলছিলি? আমার শ্বশুর বাড়ির ধারণা হয়তো মনে ভালো নেই, কিন্তু আচ্ছা মনি বলুক, এটার উত্তরটা মনি দেখ। মনি কেমন আছো তুমি? না, আমি ভালোই আছি, আমার শাশুড়িও ভালো আছে। আমি প্রায় সময় ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার শাশুড়ি মন যেমনি জয় করে রাখতারি। ডায়মন্ড, তুই গর্ব করিস কেমনে? না, আমার আর কোনো কোনো জায়গা নাই। আমার মানে শ্বশুর কথাবার্তা ধরন দেখতেছিস, বয়স তো অনেক ভালো, মানে আমি ধন্য। আমার তো কোনো ধন্য হও যে মানে ওর, আরে ভাই তুই কি করবি বা মা কি করবে, শাশুড়ি কি করবে, ও তো পাগল হয়ে আছে যে একবারে আমার তো যাওয়ার জায়গা নেই, একটা এখন মা আমার, ওর জন্য আমি একদম কেমনে পাবো? আমারও বোন নাই, আমার মা মেয়ে পায় নাই, ওরাও আমার মা মেয়ের মতো স্নেহ করে। আরে ভাই অনেকেরই মেয়ে পায় না, তারপর মেয়ের মতো স্নেহ করে না। আবার মেয়েরা অনেকেই মা থাকে না, তারপরও শাশুড়িকে মা হিসেবে দরজা দেয় না। বহুত সমস্যা ঘরে ঘরে। আমি আমার শাশুড়ি খুব করে রাখি, মানে কেমনে মন জয় করতাম, কিভাবে আর করতাম। কি করবি তুই, জিনিসটাই তো এরকম, বেটা ওকে মাথায় তুলে রাখবি না তো কি করবি তুই? আমার শাশুড়িও আমার করে আপন জিয়ের মতনই দেখে। আমি খুব ভালোই আছি, কিন্তু ওই আমি তো যাইতাম সব ভালো তো ওই যে কষ্ট দূর করিয়ে দিবে না। ফার্স্টটা দিনের লাগে তো যাইতাম, এটা আনন্দ। ইস, মার বিয়েটা হলো। হয় আচ্ছা তোকে বেন বিয়েতে না নিল, বাসি বিয়েটাতে নিতে, তাও নিল না। বুঝছে না? 4 দিন ধরে কি মজা না হয়। বাসি বিয়েটা তো আর একটা বড় মানে পুরো বিয়ে আর কি। আমার মামার গড় ছেলে হইছে, আমি দেখছি না ঠিক হয়ে, আমার খুব লাগে। আমরা দোয়া করি তোর জন্য মানে, যাতে অবশ্যই পরিস্থিতি আবার আসে। সামনে বারে দুর্গাপূজা, এবার তোর বাড়িতে হবে, আমি বলে রাখলাম। গুরুর গুরুগিরি ফলবে তুই দেখিস। সামনে দুর্গ বীরেন ভদ্রের ষষ্ঠীর দিন, যেদিনই বলবে যা দেবী স্বর্গভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তাস্যে নমস্তাস্যে নমো নমঃ, সেদিনই দেখবি একটা ফোন আসছে। দেখে আমার ভাই মনে দুর্গাপূজা তাই তারে ভেবে বলেছি ব্রুনাই থেকে ভাইও আসবে, তোর জন্য একটা মোবাইল সেটও দিবে, আর সেই সাথে নাড়ু বানানোর দায়িত্ব তোর হাতে বুঝছো? ওকে, সো ফাইনালি আমাদেরকে খবরটা দিস, আমি অনেক খুশি থাকবো। বিদায় নিচ্ছি আজ। শেষ মুহূর্তে আর কিছু বলার আছে তোর এক লাইনে? বাই দ্য ওয়ে, যদি কেউ অনুরোধ থাকলো আমার, যে এরা যেহেতু সবাই এডুকেটেড, অসম্ভব ভালো দুইটি ছেলে এবং মেয়ে, তারা যে জবটা করতেছে এটা হচ্ছে তেমন হয়, ওটাও ভালো জব, তার চেয়ে আরো বেটার জব তারা ডিজার্ভ করে। আমাদের সংসারে কোনো কষ্ট নাই। হ্যাঁ, কষ্ট নাই, চেষ্টা করতেছে। তারপরও যদি মনে হয় আমরা যে কেউ কোনো ভালো অপশন, আরো ভালো অপশন তাদের জন্য অফার করতে চাও অ্যাজ এ জব, তাহলে করতে পারো। তারা হয়তো চেষ্টা করে দেখতে পারে। ঢাকা এফএম 90.4 এর পেজে তোমরা কমেন্ট সেকশনে জানাতে অথবা পারো, আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো। 0184190490490। বাট আমার মেনলি চাওয়া মেয়েটা অন্তত তার বাড়িতে ফিরে যাক, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় চাওয়া। আর কিছু বলবি শেষ মুহূর্তে? শেষ মুহূর্তে এটাই বলার গুরু, আমরা ভালোবেসে বিয়ে করেছি। আমার অনেক ভয় ছিল যে ভালোবেসে বিয়ে করে সুখী হওয়া যায় না নাকি, এরকম আমি পারবো কিনা, কিন্তু গুরু আমি আমার অবস্থানটা ধরে রাখতে পারছি। ও আমার সেবা করে, মানে আমার যথেষ্ট সম্মান করে, স্বামী হিসেবে আমি মানে পাই, আমি ধন্য। আর ওরা আমি স্ত্রী হিসেবে যতটুক দেওয়ার আমি তাকে ততটুক দেওয়ার চেষ্টা করি। আমি সবসময় চেষ্টা করি যাতে আমার সংসারে কোনো দুঃখ না আসে। আমি সারা জীবন সুখী থাকতে চাই, আমি মরার আগেও যেন সুখী থেকে মরতে চাই। আমার জীবনে যত কষ্টই আসুক আমি সুখী থাকতে চাই। আর টাকাটাই প্রাণ মেইন না গুরু। না, আমি আমার স্টার্টিং এ বলছিলাম তো দুজনের কথোপকথন শুনে আমার হাতে ধরেন কি কইলি মনি? টাকা দেখে আইছি না, ধনী ফ্যামিলি দেখে আইছি না, তাইলে মন দেখে আইছি।
আমি ওই লোকদের উদ্দেশ্যে বলতে মানে চাই টাকা পয়সা খুঁজতে দেখছি না। যারাই বলে যে আমরা হ্যাঁ নাহলে ডিঙি নৌকা তো চড় দিকে না কেউ হয়তো ক্রুজ নিয়ে আসতো তার সাথে যাইতি আমার লাগে আলাপও আইসলো, আলাপ তো আসবে, এরকম চেহারার মেয়ের জন্য আলাপ আসবে না তো কার জন্য আসবে? পুলিশে চাকরি করে ছেলে আইসলো, তাই আমি বিয়ে করছি না। আমি তার টাকা দেখে মাতিনি, না। মাতছি আমি মন দেখে। ভালোবাসা দেখে। বাবা দারুণ দারুণ দারুণ। আর আরেকটা জিনিস শোন, দেবী যখন পাশে থাকে বিশ্বরা তখন বিশ্বজয় করেই। তো তুই যে যতই কৃতিত্ব দেখা, কৃতিত্বই মেয়েটি। গুরু আমি একটা কাজে গেলে আমার অতটুকু ভরসা থাকে যে আমার স্ত্রী আমার জন্য প্রার্থনা করে মন ভরে, আমি সৃষ্টিকর্তার এরকম প্রতি আমার মেয়ে মনোবল থাকলে থাকে। ওই যে বললি না যে তোর ভালো দিয়ে একটা বাবা খোরকে গাঞ্জুটাতে নিয়ে আসতে পারছিলি, তো এরকম দেবী থাকলে যে কোনো মানুষ সে বিশ্ব জয় করে। এরকম গুরু দেবী আরো আশীর্বাদ ঘরে করুন। ঘরে আসুক, সে প্রার্থনা করি। তুই যেমন ভাগ্যবান তেমন ভাগ্যবান বহু মানুষ হোক। আজকের মতো বিদায় নিচ্ছি, সবার জন্য অনেক অনেক দোয়া। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। অলরাইট, খুবই 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 চমৎকার একটা গল্প শুনছিলাম আমরা, যেখানে হচ্ছে আজকে আমার শো এর স্টার্টিং এ একটা কমেন্ট পড়ছিলাম যে আসলে ভালোবাসা সবকিছু না, ঠিক আছে, ভালোবাসলে কেন এত কষ্ট হয়, প্রেমের ভালোবাসায় কখনো জীবনে সুখ আসে না, এইরকম অনেক কিছু কমেন্ট পড়ছিলাম। বাট এই শো এর শেষে এসে আসলে দেখলাম যে জিনিসটা কিন্তু একদমই ভিন্ন। সবার গল্প ভিন্ন, সবার জীবন ভিন্ন, সবার ভালোবাসা ভিন্ন, বাট যেই জিনিসটা সবার কাছে সেম সেটা হচ্ছে আপনার ভালোবাসাটাকে আঁকড়ে ধরে রাখতে হবে। নো ম্যাটার হোয়াট, আপনার ভালোবাসা মানুষটাকে অলওয়েজ সাপোর্ট করতে হবে, ভালোবাসার মানুষটাকে সম্মান করতে হবে। এবং পুরো গল্প এতটা চমৎকার ছিল, কিন্তু গল্পের মধ্যে ওই যে ছোট্ট একটা কষ্টের গল্প বা ছোট্ট একটা কষ্টের পার্ট, সেটা হচ্ছে আমাদের যিনি গেস্ট ছিলেন আজকে, তিনি কোনোভাবেই তার বাড়িতে যেতে পারছেন না, কোনোভাবেই তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না। হয় কি যে জীবনে সবকিছু পাওয়া হয়ে গেল, সবকিছু আছে, টাকা আছে, ভালোবাসা আছে, বাচ্চা আছে, সব আছে, কিন্তু একটা জায়গায় যদি আপনার না পাওয়া থাকে, সেটা হচ্ছে আপনার পরিবার, আপনার বাবা মা ভাই বোন। ওই পরিবারটা যদি না থাকে, তখন দেখা যায় জীবনটা অনেক বেশি ফিকে, অনেক বেশি অসম্পূর্ণ। সো অবশ্যই 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 অনেক বেশি দোয়া রইবে আজকের এই গেস্ট যিনি ছিলেন, এই গেস্টের জন্য। মনি আপা যিনি ছিলেন, যার হাসি আসলে চমৎকার, খুব মিষ্টি, এবং আমি বারবার এখান থেকে বসে বসে চেয়ারের ওপারে দেখছিলাম যে এত মিষ্টি একটা মানুষের হাসি হতে পারে। বিকজ আমার কাছে সবসময় মনে হতো জুলিয়া রবার্টস এর হাসি হচ্ছে সব থেকে সুন্দর। যদি আমাকে কেউ জিজ্ঞেস করতো সব থেকে হাসি সুন্দর কারা, জুলিয়া রবার্টস। বাট জুলিয়া রবার্টস এর হাসির সঙ্গে বিট যদি কেউ করতে পারে আজকের গেস্ট মনি আপা, অনেক বেশি শুভকামনা রইল উনার জন্য। এবং আপনাকে বলতে চাচ্ছি, আপনার যদি ভালোবাসা গল্প থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনি আমাদের ঢাকা এফএম এর পেজে জানাতে পারেন। ঢাকা এফএম এর পেজে কিভাবে পাবেন বলে দিচ্ছি। আপনার ফেসবুকের সার্চ অপশনে গিয়ে টাইপ করবেন ঢাকা এফএম 90.4, সেক্ষেত্রে ঢাকা এফএম এর পেজ পেয়ে যাবেন। এখানে গিয়ে আপনি আপনার ভালোবাসা গল্পটি ছোট্ট করে লিখে অথবা ভয়েস রেকর্ড করে ইনবক্স করতে পারেন, কিংবা চাইলে ঢাকা এফএম এর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি জানাতে পারেন 01841904904। এখানে গিয়ে আপনার ভালোবাসা গল্পটি সামারাইজ করে লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারেন, কিংবা চাইলে আপনি আপনার সেলফোনের টেক্সট অপশনে চলে যাবেন, গিয়ে টাইপ করবেন GURU গুরু, দেন স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিবেন 16